সীমান্তে দাঁড়িয়ে দূর আকাশের দিকে তাকিয়ে মনে ভাবছিলাম, হঠাৎ কোনো পরিচিত কণ্ঠে ঘুর কাটলো। তাকে দিকে আমার বেস্ট ফ্রেন্ড মেহেদি। কি রে, এখানে দাঁড়িয়ে কি করছিস? আর তোর চোখে পানি কেন? খুবই পানি। তুই এখানে? সে তো দেখতেই পাচ্ছি। যা, তোকে বড় স্যার ডাকছে। আমি আর কিছু না বলেই ক্যাম্পে চলে গেলাম। তারপর পোশাক পরে স্যারের সাথে দেখা করতে গেলাম। স্যার আসবো? আরে পরিত, আসো, দাঁড়িয়ে আছো কেন? বসো। আমাকে ডেকেছিলেন স্যার? ভাবলাম সবার আগে আমি তোমাকে অভিনন্দন জানাই। কংগ্রাচুলেশন কমান্ডো এপিস পরিত। ধন্যবাদ স্যার, তাহলে আমি এখন আসি স্যার। আচ্ছা যাও, তাহলে কালকে ঠিক সময়ে অনুষ্ঠানে উপস্থিত থেকো। ঠিক আছে স্যার। তারপর ক্যাম্পের দিকে হাঁটা ধরলাম। যেতে যেতে আপনাদের পরিচয় দিয়ে নেই, আমি হলাম এপিএস ফরিদ। আমি একজন আর্মি অফিসার। পরিবার থেকেও নেই বললেই চলে। বুঝলেন তো? গল্পের সাথে থাকুন, আস্তে আস্তে সব বুঝতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে ক্যাম্পে চলে আসলাম। তারপর রাইফেল নিয়ে সীমান্তে গেলাম। পরের দিন যথাসময়ে অনুষ্ঠানে উপস্থিত হলাম। অনুষ্ঠান শুরু হলো বড় স্যারদের বক্তব্য দিয়ে। তারপর সবাইকে সাহসিকতার পুরস্কার দেওয়া হলো। এবার আমার পালা। আমাকে কমান্ডো ঘোষণা করার পর বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হলো। আমি কিছু কথা বললাম। বড় স্যারেরা কিছু মূল্যবান উপদেশ দিলেন। পরিশেষে সাংস্কৃতিক কার্যক্রম দিয়ে অনুষ্ঠান শেষ হলো। অনুষ্ঠান শেষে বন্ধুদের সাথে আড্ডা দিয়েছিলাম। তখন আমার ফোনে একটা কল আসলো। পকেট থেকে ফোন বের করে দেখি হেড অফিস থেকে স্যার ফোন দিয়েছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। পরিত, তুমি কি একটু আমার বাসায় আসতে পারবে? একটা মিশনের ব্যাপারে কথাবার্তা বলার ছিল। জি স্যার, আমি একটু পরে আসতেছি স্যার। কে ফোন করেছিল রে? বড় স্যার ফোন দিয়েছিল, আমাকে তার বাসায় যেতে বলল। যাও মামা যাও, তোমার একটু দিন। আরে শালা, তাহলে তুই যা। না মামা, আমার যাওয়ার দরকার নেই। ছাদ যা রাগি, যদি গুলি করে দেয়। তুই যে কেন স্যারকে এত ভয় পাস, আল্লাহ জানে। তুই যদি জানতি কেন এত ভয় পাই, তাহলে শালা তুই আমাকে সারাদিন পচাইতি। শালা একদম হাসবি না বলে দিলাম। আচ্ছা আচ্ছা, হাসবো না। তারপর ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে স্যারের বাসায় চলে আসলাম। কলিং বেল বাজাতেই দরজা খুলে দিল। তাকে দেখে একটা সুন্দরী মেয়ে। কাকে চাই? এটা কি মেজর আলতাবউদ্দিনের বাসা? জি, কিন্তু কেন বলুন তো? আসলে উনি আমাকে ডেকেছিলেন। উনি কি বাসায় আছেন? আসুন, ভেতরে আসুন, সোফায় বসুন, আমি বাবাকে ডেকে দিচ্ছি। তার মানে এটা স্যারের মেয়ে। দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু এমন খাটাস মার্কা লোকের এত সুন্দর মেয়ে কীভাবে হয় ভাই, বুঝলাম না। যাই হোক, এইসব বেশি আমার না ভাবলেও চলবে। বাড়িটা তো ভালোই সুন্দর, বাইরের চেয়ে ভিতরটা আরও সুন্দর। সবাই বসে বাড়িটা দেখছিলাম আর ভাবছিলাম। একটু পরে স্যার আসলো। স্যার আমাকে নিয়ে বেরিয়ে পড়লেন। কোথায় নিয়ে যাচ্ছে আল্লাহ জানে। এইরকম কিপটা মানুষ আমি আর দুইটা দেখি নাই। এক কাপ চাও খাওয়ালো না। স্যার আমাকে নিয়ে একটা ক্যাম্পের সামনে আসলো। তারপর আমাকে নিয়ে ভিতরে গেল। ভিতরে গিয়ে দেখি আমার মতো আরও অনেকেই আছে। তোমাদের এখানে ডাকার কারণ তোমাদের মধ্যে কি কেউ জানো? না স্যার। তোমাদের সবাইকে এখানে একটা বিশেষ কারণে ডাকা হয়েছে। আমাদের একটা মিশন আছে কুষ্টিয়াতে। সেখানকার বিশ্ববিদ্যালয় থেকে প্রায় মেয়ে খুঁজে পাওয়া যায় না। সেখানে অনেক পুলিশ পাঠানো হয়েছিল, কিন্তু তারা কিছু করতে পারেনি। তাই আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা কি এই মিশনটা পূরণ করতে পারবো? জি স্যার। তাহলে আগামীকাল তোমরা সবাই কুষ্টিয়াতে যাচ্ছ। তোমাদেরকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে। তোমরা সবাই আলাদা আলাদা ভাবে থাকবে, যাতে করে কেউ যেন বুঝতে না পারে তোমরা আর্মি অফিসার। আশা করি সবাই বুঝতে পারছো। জি স্যার, বুঝতে পেরেছি। আর তোমাদের কমান্ড করবে উনি। আশা করি তোমরা সবাই তোমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে। জি স্যার, আমরা এই মিশনটা শেষ করব। ওকে, এখন তোমরা সবাই আসতে পারো। কুষ্টিয়ার নাম শুনে অতীত মনে পড়ে গেল। দুই চোখ ভিজে গেল অশ্রুতে। হায় রে নিয়তি, যাদের থেকে দূরে থাকতে চাই তাদের কাছে আবার যেতে হচ্ছে। ক্যাম্পে থেকে চলে আসলাম। পরের দিন কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হলাম। বাসের সিটে বসে বাইরের দিকে তাকিয়ে আছি। কিছুক্ষণ পর একটা মেয়ে পাশের সিটে বসলো। আমি দেখো না দেখার ভান করে তাকিয়ে আছি। একটু পর মেয়েটি। হাই, আমি রিফা। হ্যালো ফরিদ। আপনি কোথায় যাচ্ছেন? কুষ্টিয়া, কেন বলুন তো? না, এমনি জিজ্ঞেস করলাম। আর কি? বাহ, বডি তো ভালোই বানিয়েছেন। তা কি করেন আপনি? বেকার। বিয়ে করেছেন? গার্লফ্রেন্ড আছে? কাউরে পছন্দ হয়? আচ্ছা, আপনি এত কথা বলতেছেন কেন? একটু চুপ থাকলে ভালো হতো। মেয়েটা আরও কিছু না বলে চুপ করে রইল। যাক, তাহলে ভালোই হয়েছে, ওষুধ কাজে লাগছে। টানা 3 ঘন্টা জার্নির পর কুষ্টিয়াতে পৌঁছালাম। বাস থেকে নামার পর মেয়েটা আমার কাছে আসলো। একটা কথা বলবো আপনাকে, কিছু মনে করবেন না তো? বলেন। আপনার নাম্বারটা কি একটু দেয়া যাবে? কি আবার বলেন তো? আসলে মানে আপনার নাম্বারটা একটু দিবেন? এই মেয়ে, আমাকে চেনো? এক থাপ্পড়ে সবগুলো দাঁত ফেলে দেবো, বুঝতে পারছো? এখন এখান থেকে যাও, না হলে কিন্তু থাপ্পড় মারতে বাধ্য হবো। মেয়েটা হনহন করে চলে গেল। এতটুকু একটা মেয়ে, তার আবার সাহস কত আমার নাম্বার!
বুঝি না, আজকাল মেয়েরা দুধে দাঁতই পড়ে নাই, প্রেম শিখে যায়। বড় স্যার আগে থেকেই হোটেল ঠিক করে রাখছিল। হোটেল গিয়ে রুম গুছিয়ে রান্না করতে করতে রাত 10টা বেজে গেল। হালকা কিছু খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে একটু ওয়ার্কআউট করে নাস্তা বানালাম। খেতে এলাকাটা ঘুরতে বের হলাম। ঘুরতে ঘুরতে দুপুর হয়ে গেল। তারপর রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে আরও কিছুক্ষণ করে হোটেলে ফিরলাম। তারপর গোসল করে দিলাম এক ঘুম। রাত 9টার দিকে ঘুম ভাঙলো। আবার ফ্রেশ হয়ে আবার ঘুরতে বের হলাম। রাত 1টার দিকে হোটেলে ফিরলাম। পরের দিন সকালে উঠে প্রতিদিনের মতো ওয়ার্কআউট করলাম। তারপর নাস্তা খেয়ে নিজেকে ক্ষেত সাজাতে ব্যস্ত হলাম, কারণ আজকে ভার্সিটিতে যাব। ভার্সিটিতে গেট দিয়ে ভিতরে ঢুকতেই যেন এই ক্ষেত বলে কেউ ডাক দিল। তাকে দেখে কিছু ছেলে ডাকতেছে, দেখে বড় ভাই মনে হইতেছে, তাই সামনে গেলাম। জি ভাইয়া, আমাকে বলছেন? তোকে নয়তো কাকে বলছি? এখানে কি কোনো খ্যাত ছেলে আসি? তা তোর নাম কি? এফএস ফরিদ। হুম, কোন ইয়ারি? আমি সেকেন্ড ইয়ারে পড়ি। ক্লাসরুমটা কোন দিকে একটু বলবেন? বলবো, তার আগে একটা কাজ করতে হবে। কি কাজ ভাইয়া? এখানে সবার সামনে কান ধরে 5 মিনিট দাঁড়িয়ে থাক। পারবো না আমি। মারলেন কেন? আমি কি করেছি? তোর এত বড় সাহস, আমার মুখের উপর কথা বলিস? আমি আপনার কি ক্ষতি করেছি আমার সাথে এরকম করছেন? কিছু করিসনি, তারপরও মারলাম, কারণ আমি এই কলেজের ভিপি। কুত্তা যদি নিজেকে কলেজের ভিপি মনে করে তাহলে তো কলেজটা কুত্তার আবাসস্থল হয়ে যাবে। কথাটা শুনে পেছনে তাকালাম। তাকে তো আমি পুরাই ফিদা। এত সুন্দর কেউ হতে পারে? মনে হয় জান্নাত থেকে ভুল করে নেমে আসা কোনো হুড়পড়ি। কি তার মায়ে ভরা চাহনি! কাজল করে চোখ দুটোর দিকে তাকিয়ে তো আমি সারা জীবনই পাড়ি দিতে পারি। এই যে মিস্টার, কি দেখেন? মানে আসলে মানে কি কিছু না। ইস, কি লজ্জা! এর মাঝে তুমি আসলে খুব খারাপ হবে কিন্তু। কি করবি তুই? তোমাকে কিছু করব না, যা করার করব তো এই শালাকে। এই বলে ছেলেটা আমার শার্ট ধরে একটা ধাক্কা দেয়। আমার শার্টটা পুরাতন থাকার কারণে মাঝখানে ছিঁড়ে যায়, আর আমার পুরো শরীর দেখা যাচ্ছে। আমার শরীর দেখে তো সব অবাক হয়ে গেছে, কেননা আমার মতো একজন ক্ষেত ছেলে 6 প্যাক মাসেল অনেক বলা বলি করছে। আমি মাটি থেকে উঠতেই ছেলেটা আমাকে মারতে আসলো। ঠিক সেই সময় ভার্সিটির গেট দিয়ে 2টা পুলিশের গাড়ি ঢুকলো। গাড়ি থেকে 8জন পুলিশ এদিকে আসতেছে। কি হয়েছে মামুনি, কোনো সমস্যা? আঙ্কেল, এই যে ছেলেটা ভার্সিটিতে মাস্তানি করে বেড়ায়। কিরে, বাচ্চাটি কি তোর বাপের নাকি যে মাস্তানি করিস? মুখ সামলে কথা বল। তুই জানিস আমি কি? তোর এত বড় সাহস আমার সাথে বেয়াদবি করস? ওই আরে থানা নিয়ে যে চল। কাজটা কিন্তু ভালো করলি না নুসরাত, তোকে দেখে নিব আমি। আরে যা যা, তোর মতো কত কুত্তা দেখলাম। যাক বাবা, বেঁচে গেছি। এখন এখান থেকে গেটে পড়াই ভালো। আর শার্ট ছাড়া তো ক্লাসে যাওয়া যাবে না, তাই গেটের দিকে হাঁটা দিলাম। পিছন থেকে মেয়েটা আমাকে অনেকবার ডেকেছে, কিন্তু আমি শুনিনি, কারণ আমি তো অ্যাটিটিউড বয়। মেয়েটাকে দেখে আমি কিন্তু বাস থুকু ক্রাশ খাইছি। আপনারা আবার বলে দিয়েন না। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু বাইরে করতে গেলাম। এই কয়দিনে বাইরে ঘুরে কিন্তু অনেক ক্লু পাইছি। পরদিন কলেজের গেট দিয়ে ভিতরে ঢুকতেই কালকের মতো আজকেও কে যেন এই ছেলে বলে ডাক দিল। ও মা, এই তো দেখি কালকে সে মেয়েটা, সাথে আরও কিছু হাতি বাহিনী আছে। তাই সামনে গেলাম। আসসালামু আলাইকুম খালাম্মা, কিছু বলবেন? আসসালামু আলাইকুম। আমাকে দেখে তোর খালাম্মা মনে হয়? না মানে আন্টি মনে হয়। এখন বল, কি মনে হয়? না না, আবু মনে হয়। হ্যাঁ, কথায় কথায় মারতেছেন, আমি কি করেছি? এই এই একদম ঢং করবি না। তুই আমাকে আপু বললি কেন? তাহলে কি বলবো আপনাকে? নুসরাত বলে ডাকবি আমাকে। আপনি তো আমার সিনিয়র, তাহলে নাম ধরে ডাকবো কিভাবে? ওই তোকে বলতে বলছি, বলবি। আচ্ছা আচ্ছা বলবো। কি সাংঘাতিক মেয়ে রে বাবা, কথায় কথায় রেগে যায়। এর থেকে দূরে থাকতে হবে। কিরে, কি ভাবিস? কিছু না। কালকে যে তোরে আমি ডাকলাম তুই শুনলি না কেন? আসলে মানে আমি শুনতে পাইনি। আচ্ছা, তোর নাম কি রে? এফএস ফরিদ। কোন ইয়ারে পড়স? সেকেন্ড ইয়ারে। বাসা কোথায় তোর? নতুন মার্কেটের সামনে একটা হোটেল আছে, সেইটাতে থাকি। তোর কি ভালো কোনো পোশাক নেই? এগুলো কি পরে কলেজে আসোস? আমি নিশ্চুপ। কিরে, কথা বলছিস না কেন? ক্লাসে যাব, কোন দিকে একটু বলবেন? সোজা গিয়ে বামে একটা ক্লাস আছে, ওইটা। ধন্যবাদ আপু। কুত্তা, কি বললি? এই রে, এলাকা গরম আছে, তাড়াতাড়ি কেটে পড়ে ভালো। ফরিদ, বাঁচতে চাইলে দৌড়া, রান। এই ছেলে, কে তুমি? আর এইভাবে হাঁপাতে লাগলে কেন? স্যার আমি নতুন। নতুন মানে? সেকেন্ড ইয়ারে নতুন হয় কিভাবে? আসলে স্যার অন্য কলেজে পড়তাম, একটু সমস্যার কারণে এখানে ভর্তি হয়েছি। ও আচ্ছা, জায়গায় বসো। স্যারের কথা মতো জায়গায় বসে পড়লাম। একে একে 2টা ক্লাস শেষ হলো। মাথা নিচু করে বসে আছি। হঠাৎ অনুভব করলাম সামনে কেউ দাঁড়িয়ে। মাথা তুলে দেখি একটা মেয়ে। কি রে খ্যাত, তোকে এই কলেজে ভর্তি করেছে কি? নিজে ভর্তি হয়েছি। নিশ্চয় হাত পা ধরে ভর্তি হইছস। আরে আমি জানি তোদের মতো গাইয়া ক্ষেত এর থেকে বেশি কি করতে পারে। আমি নিশ্চুপ। কি রে খ্যাত,
কথা বলস না কে? মেয়েটাকে পুরো কথা বলতে না দিই। কথার শুনে পাশে তাকে দিকে একটা ছেলে, দেখতে কিছুটা নুসরাতের মতোই। সব জায়গায় তোর দালালি না করলে হয় না? বন্ধুর হয়ে যদি কথা বলি, সেটা যদি দালালি হয়, তাহলে হ্যাঁ, আমি দালালি করি। এই খ্যাতটা তোর বন্ধু? হ্যাঁ, আমার বন্ধু। আর সবাইকে ছোট করবি না, দেখিস আবার তোর এই অহংকারের কারণে তোকে কাঁদতে যেন না হয়। দেখ, তোদের মতো খ্যাতদের সাথে কথা বলাই ভুল। মেয়েটার আগে গজগজ করতে করতে চলে গেল, আর ছেলেটা আমার কাছে আসলো। হাই, আমি নাবিদ। এফএস ফরিদ। আমরা কি বন্ধু হতে পারি? আমার সাথে বন্ধুত্ব করলে তোমার তো ক্ষেত বলবে। কে কি বলল তাতে আমার কিছু যায় আসে না। তবুও তুমি বন্ধু হবে কিনা বলো। ওকে ফ্রেন্ড। তাহলে তুমি আমাকে তুই করে বলবা, আর আমি তুমি করে বলবো। কেন? তুমি কেন তুই করে বলবা না? কারণটা না হয় অজানাই থাকুক। ছেলেটা খুব মিশুক, মুহূর্তে আমার খুব ঘনিষ্ঠ হয়ে গেছে। আরও 2টা ক্লাস করে বাইরে বের হলাম। নাবিদ আর আমি ক্যাম্পাসে বসে আড্ডা দিতেছিলাম, তখন আমার চোখ দুটো আটকে যে একটা গাছের নিচে। নাবিদ, দেখ তুই গাছের নিচে শার্ট প্যান্ট পরা মেয়েটাকে চিনিস কি? হ্যাঁ, চিনি তো। কেন? ওই মেয়েটা, কালকে এবং আজকের ঘটনা বললাম। আপনার তো জানেনই। তুই হাসতেছিস কেন? দাঁড়া, আগে একটু হেসে নেই। শালা, এখন কিন্তু তুই মার খাবি। আরে ভাই, রাগ কেন? তাহলে বল মেয়েটাকে। ওই হচ্ছে নুসরাত আপু। পুরো নাম নুসরাত জাহান রূপা। হো। পুরা ভার্সিটির ক্রাশ। আর ভার্সিটির সবাই তাকে জমের মতো ভয় পায়। আর বড় কথা হলো, বাসার সবাই আরও বেশি ভয় পায় আপুকে। নুসরাতের বাসা সবাই নুসরাতকে ভয় পায়, সেই কথা তুই জানিস কেমন করে? আরে, এক বন্ধুর কাছে শুনেছি। ও। একটা কথা জিজ্ঞেস করি, মন খারাপ করবি না তো? আরে মন খারাপ করবো কেন, তুই বল। তুই কি প্রেম করিস নাকি? না তো, কেন? আরে এমনি জিজ্ঞেস করলাম। ও আচ্ছা, কিছু খাবি তুই? না, তুই খাবি? না, তাহলে চল ক্লাসে যাই। তারপর ক্লাসে গেলাম, আরও 2টা ক্লাস করে বাসায় চলে আসলাম। রাতে প্রতিদিনের মতো আজকে বাইরে ঘুরতে গেলাম। ঘোরা আর কি, কুলু খুঁজতে গেলাম বললেই চলে। একটা টং দোকানে বসে চা খাচ্ছিলাম, হঠাৎ আমার চোখ যায় একটা গাড়ির দিকে। গাড়ির ভিতরে মানুষটাকে দেখে আমার বুকের ভিতর কেমন জানিয়ে মোচড় দিয়ে উঠলো। মনে পড়ে গেল আমার সেই কষ্টে পরবর্তী মা কখনো ভোলার মতো নয়। কালো মেঘের আড়ালে লুকিয়ে থাকা কষ্টগুলো আবার বাঁচতে শুরু করলো। ভেতর আবার কষ্টের দহন শুরু হয়ে গেল, জানি না শেষ হবে কবে। মামা, আপনি কান্না করতেছেন কে? কথাটা শুনে এলোমেলো ভাবনায় আগুন নিভে গেল। চোখে হাত দিয়ে দেখি নিজের অজান্তে বৃষ্টি ঝরছে। মামা, ঝাল লাগছে তাই। কিন্তু মামা, আপনি তো চা খাইতেছেন, ঝাল লাগবে কেমনে? হাতের দিকে তাকিয়ে দেখি, ও মা, আসলে তো চায়ের কাপ। না, কিছু একটা বলে কথাটা কাটাতে হবে। পাইছি। আসলে মামা হয়েছে কি, আমি যখন চা খাইতেছিলাম তখন কেমন জানি ভালো লাগতেছিল না, তাই একটু শ্যাম্পু মিশিয়েছিলাম। শ্যাম্পুতে চা আমার সেই পছন্দ। শ্যাম্পু দিয়ে চা? হ্যাঁ মামা, আমার সেই ফেভারিট। তাহলে আমি আসি মামা। বাহ ফরিদ, তোর কি ট্যালেন্ট! এই ট্যালেন্ট কাজে লাগিয়ে আমার দেশের উন্নয়ন করতে হবে। শুধুমাত্র আমার দ্বারা সম্ভব দেশের উন্নয়ন করা। পরের দিন সকালে ভার্সিটির গেট দিয়ে মাথা নিচু করে হেঁটে যাচ্ছি। কিরে, আমি হাঁটতে পারতেছি না কেন? মাথা তুলে তো আমি স্টকার অবস্থা। কিরে, তোর এত তাড়া কিসের? কই তারা? ক্লাসে যাবো তো তাই। ক্লাসে যাবি ভালো কথা, তোতলাচ্ছিস কেন? আমি নিশ্চুপ। তোকে না বলছি ভালো পোশাক পরে আসতে, এগুলো কি পরে আসিস? আমার ক্লাসে দেরি হইতেছে, যেতে দিন। যেতে তো দিব, কিন্তু তার আগে তোর ফোনটা দে। কেন? আমার ফোন আপনাকে দেবো কেন? তোকে দিতে বলছি, দে। না, দেব না। ফোন দে। কি মেয়ে, কথায় কথায় শুধু মারে। একে যে বিয়ে করবে তার জীবন একেবারে তেজপাত হয়ে যাবে। ফোন নিয়ে কি যেন করে আবার ফেরত দিল। এই নাও ফোন, আর লক্ষ্মী বাবুর মতো ক্লাসে যাবা, আর কোনো মেয়ের দিকে তাকাতে যেন না দেখি। আমি মাথা নাড়ালাম। হ্যাঁ, লক্ষ্মীবাবের মতো ক্লাসে যাবা? মনে হয় আমি আর বিয়ে করা বর। আমি তোকে দেখে নেবো শাকচুনি কোথাকার। স্যার, আসবো? এত লেট কেন তোমার? আসতে লেট হয়ে গেছে স্যার। আচ্ছা যাও, জায়গায় বসো। আমি আর কিছু না বলে নাবিদের সাথে গিয়ে বসলাম। কিরে, আসতে এত লেট কেন? আর বলিস না শালা, আমার কপালটাই খারাপ। কেন, কি হয়েছে? তাহলে কেমনটা লাগে? শালা, আমি এসে জ্বালায় আর তুই হাসতেছিস। এখনই এই অবস্থা, আরও তো বাকি জীবন আছে। বাকি জীবন মানে? তোকে এত মানে বুঝতে হবে না, চুপচাপ ক্লাস কর। তারপর আর কি, ক্লাস করতে শুরু করলাম। একে একে 2টা ক্লাস শেষ করে ক্যাম্পাসে আড্ডা দিতে গেলাম। দোস্ত, তোকে একটা কথা বলার ছিল। হ্যাঁ, বল না, করেছে কে? আমি শুনেছি মাঝে মধ্যে কলেজে নাকি মেয়েদের খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ রে, হঠাৎ করে হারিয়ে যায়।
তাদের আর খুঁজে পাওয়া যায় না। তুই কিছু জানিস এ ব্যাপারে? না, কিন্তু আমার কি মনে হয় জানিস? কি? এই মেয়েগুলোকে কেউ মনে হয় অপহরণ করে, নয়তো এমনি এমনি তো আর হারিয়ে যাবে না। আমারও তাই মনে হয়। ক্লাস ফাঁকি দিয়ে এখানে বসে আড্ডা হচ্ছে। কথাটা শুনে পিছনে তাকে দেখি নুসরাত দাঁড়িয়ে আছে। এই মেয়েকে আমার পিছু ছাড়বে না? আল্লাহ, আমি কি অপরাধ করেছি যার কারণে এমন একটা শাকচুনি পিছনে পড়ছে? কে কথা বলছিস না কেন নাবিদ? আসলে আপু, এমনি বসে আছি। যা ক্লাসে যা। নাবি চলে যাচ্ছে, তাই আমিও ভাবলাম আমি যাই, কিন্তু আসার মুখে ছাই। মনে হয় ভূমিকম্প হইল। ওই, তোমাকে আমি যেতে বলেছি। 300 কেজির একটা দমক দিয়ে? না মানে আসলে আমার সাথে আসো। নুসরাত আমার হাত ধরে নিয়ে যাচ্ছে। ভার্সিটির সবাই অবাক হয়ে আছে, কেননা আমার মতো একটা খেত ছেলের সাথে নুসরাত, তাও আবার যে সে নুসরাত নয়, পুরো ভার্সিটির ক্রাশ নুসরাত জাহান রূপা। আমার যে কী ভালো লাগতেছে, আবার লজ্জা করতেছে। না না ফরিদ, একটু ভাব নে। নুসরাত আমার হাত ধরে ভার্সিটির গেটের সামনে একটা বাইকের কাছে নিয়ে গেল। বাইক চালাতে পারো? কেন? এই নাও চালাও। আমি কেন আপনার বাইক চালাবো? তুমি তো বড্ড বেশি কথা বলো। নাও চালাও। হ্যাঁ চালাও। আমি কেন চালাবো আপনার বাইক? ভালোভাবে বললাম, কথা কানে যায় না। চালাবি নাকি আরো 2টা দেওয়ার লাগবে? শালা কপালটাই খারাপ, সকাল সকাল গালটা লাল করে দিল। বুইরা বেটি কোথাকার, কথায় কথায় শুধু মারে। তোর কোনো দিনও বিয়ে হবে না, আর যদি হয় তাহলে বাচ্চা হবো না। বাচ্চা হইলে শ্যাম্পু দিয়ে চা খাবে। তুই যখন কিছু করতে পারবি না, শালে তুই আমার থাপ্পড় মারতেছস? আমার মতো একটা মাসুম বাচ্চারে মনে মনে এতগুলো গালি দিছে। এখন একটু শান্তি, শালা বুইরা বেটি। কিরে, পাগলের মতো দাঁড়িয়ে না থেকে চালা। ও হ্যাঁ, শালা একটু শান্তি মতো গালি দেবারও দেয় না। কি আর করার, বাইক চালাতে শুরু করলাম। না চালে উপায় আছে? যে গন্ডি মাইয়া কথায় কথায় শুধু থাপ্পড় মারে। আরো জোরে চালাও। আরো জোরে চালাও। আমি মনে হয় শালে বিয়ে করা বর, কথায় কথায় শুধু থাপ্পড় দেয়। ঢং। কোথায় নিয়ে যাব? সুপারমার্কেট যাব। ও ওই, মাঝে মাঝে ব্রেক করতে পারো না? কেন ব্রেক করতে হবে কেন? ওই, তোকে আমি ব্রেক করতে বলছি, তুই করবি। ওকে ব্রেক করব। ওই মেয়ের ভাবসাব আমি কিছুই বুঝতে পারছি না। একবার তুমি বলে, আরেকবার তুই, আরেকবার কথায় কথায় রেগে যায়। কিছু দূর যাওয়ার পর মারলাম একটা হার্ট ব্রেক। ও মা, এই মাইয়া দেখি যোগ্যের চাইতেও বেশি জোরে ধরছে। এখন বুঝতে পারছি, জোরে ধরার জন্যই মাঝে মাঝে ব্রেক করতে বলছে। মাইয়া তো হেব্বি চালাক। এই, আপনি আমাকে এভাবে জোরে ধরছেন কেন? হ্যাঁ কেন, তোমার ভালো লাগে নাই? আমার কিন্তু হেভি ফিলিংস লাগছে। না, আমার ভালো লাগে নাই, আপনি সরে বসুন। তোর ভালো লাগুক আর না লাগুক, আমার কিছু যায় আসে না। আমি আরো জোরে জড়িয়ে ধরবো। বলে আরো জোরে জোরে ধরে। এই কি করছেন? ছাড়ুন বলছি। না, ছাড়বো না। বেশি কথা বললে কিন্তু দিব একটা। কি আর বলবো রে ভাই, জীবন পুরো তেজপাতা হয়ে গেল। কিছু বলে শুধু হুমকে দেয়। জীবন আমার চলে না রে, চলে না। কষ্টের গান গাইতে গাইতে সুপার মার্কেটে হাজির। বাইক পার্কিং করার পর আমাকে নিয়ে মার্কেটের ভিতরে চললো। দোকানদারকে আমাকে দেখে শার্ট প্যান্ট দেখাতে বলতেছে। আমি শুধু নির্বাক দর্শকের মতো সিনেমা দেখতেছি, কিছু জিজ্ঞেস করে সাহসও পাচ্ছি না। কারণ যদি ঘূর্ণিঝড় তোলে, তাহলে এতগুলো মানুষের সামনে আমার অ্যাটিটিউডটা নষ্ট হয়ে যাবে। আপনারা আবার আমাকে ভীতু ভাবেন না, আমি কিন্তু হেভি সাহসী। কেন বিশ্বাস হয় না? তাহলে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে দেখেন, আমি অ্যাকসেপ্ট করে দেখাতেছি কতটা সাহসী। যাও, এগুলো পরে আসো। কেন? আমি কেন পড়বো এগুলো? এখানে কি এত মানুষের সামনে তোমার থাপ্পড় খাওয়ার ইচ্ছা করছে? না তো। তাহলে চুপচাপ পরে আসো, না হলে হবে কিন্তু। যাচ্ছি তো, ভয় দেখান কেন? আমার জিনিস আমি যা ইচ্ছে তাই করব, তাতে তোর কি? এখন বেশি কথা না বলে পড়ে আয়। আমি আর কিছু বললাম না, ফ্যাশন রুমে চলে গেলাম। কারণ এই মেয়েকে কোনো বিশ্বাস নেই, মারতেও পারে। 1 নাম্বারের শাকচুন্নি আমার পিছনে পড়ছে। হনুমান বিলাই কুত্তা, তোর কোনোদিন বিয়ে হবো না। এই আমি মাসুম বাচ্চা তোরে অভিশাপ দিলাম। কি করবো ভাই কন? মনে মনে গালি দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই তো। ও সামনে গেলেই আমার কাঁপাকাঁপি শুরু হয়। আমি হইতেছি এপিএস ফরিদ ভাই, মনে মনে গালি দিয়ে আমারও প্রতিশোধ নিয়ে যাই। শার্ট প্যান্ট পরে চুলগুলো একটু ঠিক করে বাইরে বের হলাম। নুসরাত আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার জানি কীরকম লাগতেছে, তাই একটা গোল কাটানো কাশি দিলাম। ও মা, হে মায়ের দিকে লজ্জা পায়। ভালো গুড, লজ্জা পাওয়া ভালো। এরপর নুসরাত যেটা বললো সেটা শোনার জন্য আমি মোটে প্রস্তুত ছিলাম না। তোমার শার্টটা খোলো তো। কি? যা বললাম তাই। বিশ্বাস করেন ভাই, কথাটা শোনার জন্য আমি মোটে প্রস্তুত ছিলাম না। কিভাবে বলতে পারলো কথাটা? আর কথাটা শুনে আমি যতটুকু অবাক হয়েছি, তার চেয়ে বেশি অবাক হয়েছি তার কথা বলার ধরন দেখে। কি নিঃসন্দেহে কথাটা বললো। আই এম তো অবাক। কি বলেন এইসব? কেন শুনতে পাওনি? বলছি তোমার শার্টটা খুলো। মানে কি এইসবের? আপনার মাথা ঠিক আছে? আপনি পাগল হলেন নাকি? কি? আমি পাগল? চুপচাপ যা বলছি তাই কর। আপনার এই কথা আমি শুনতে পারবো না।
তোর এত বড় সাহস, আমার মুখে মুখে তর্ক করিস? এখন খুলবি নাকি আরো দেওয়া লাগবে? আপনাকে আমি ভয় পাই নাকি? তুই কি এখন খুলবি? খুলছি। এই তো লক্ষ্মী বাবুর মতো কথা। বারে কি মেয়ে, আজকে আমি যত থাপ্পড় খাইছি, আমার স্যারও তো এত থাপ্পড় মারে নাই। আমি শার্ট খুলছি আর নুসরাত আমার দিকে ড্যাব ড্যাব করে চেয়ে আছে। কি মেয়ে রে বাবা, লজ্জা শরম কিছুই নাই। নুসরাত আমার দিকে এগিয়ে আসতেছে, আমি তার দিকে পিছুতে থাকি। একসময় আমার পিঠ দেয়ালে ঠেকে যায়, কি করব বুঝতে পারছি না। নুসরাত যত আমার দিকে এগিয়ে আসতেছে তত আমার নিঃশ্বাস ভারী হয়ে থাকে। এখন নুসরাত আর আমার মধ্যে হাফ ইঞ্চি দূরত্ব বাকি। নুসরাত আর কিছুক্ষণ এইভাবে থাকলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। আমি নিজেকে যতটা সম্ভব কন্ট্রোল করার চেষ্টা করছি, কিন্তু নুসরাত আমার ভাবনা উল্টা করলো। নুসরাত একটু ভঙ্গিমা করে বলল, প্রতিদিন কয়বার জিম করো? বিশ্বাস করেন ভাই, নুসরাত যেভাবে আমার কাছে আসলো, আমি আরও ভাবছিলাম কিছু একটা করবে, কিন্তু শালি যে এই কথাটা বলার জন্য তো কাছে আসছিল, আমি কেমনে জানবো? আবার বলে কি না প্রতিদিন কয়বার জিম করো? শাক ছুন্নি একবার। এত সুন্দর বডি, উফ, আমার পিচ্চিটা তো দেখি সেই লেভেলের। কি হলো কথা বলেন? ও হ্যাঁ, বাসায় যাব, আর তোমাকে অনেক সুন্দর লাগছে। তাহলে থাকেন, আমি যাই। যাই মানে? তোকে আমি যেতে বলেছি? আরে আপনি কথা হতে তো রাগ করেন কেন? আমার ইচ্ছে, তোকে বলবো কেন? আমার সাথে আয়। নুসরাত আমাকে নিয়ে দোকানদারের কাছে গেল, আরও কিছু শার্ট প্যান্ট কিনলো। তারপর নুসরাত আমাকে নিয়ে বাইকের কাছে আসলো। তোমার বাসায় নিয়ে চলো। আমার বাসায় কেন? তোমাকে তোমার বাসায় নামিয়ে দিয়ে আমি বাসায় চলে যাব। হো, 10 মিনিট পর বাসায় আসার পর। এটা তোমার বাসা? জি। এগুলো তোমার জন্য। আপনি কি আমাকে দয়া দেখাচ্ছেন? আমি কি তোকে বলেছি আমি তোকে দয়া দেখাচ্ছি? এইগুলো কালকে পরে আসবি, নয়তো। আমি বুঝতে পারছি, আমাকে আর মনে করে দিতে হবে না। আমি বাসার দিকে হাঁটা দিলাম, তখনই জজ সাহেব আবার আমার হাজির হতে বললেন। মানে বুঝেন নাই? আচ্ছা বোঝাইতেছি। ওই, তোকে আমি যেতে বলেছি। না মানে আসলে। থাক, আর মানে মানে করা লাগবে না, এখন কাছে আসো। কেন কাছে যেতে হবে কেন? তুই কি এখন আসবি? আমি কাছে গেলাম, আর যেতেই আমার চুল ধরে 4 ঠোঁট এক করে দিল। কি মিষ্টি! আমি ছাড়ানোর চেষ্টা করছি কিন্তু পারছি না, এত জোরে ধরে রেখেছে। পাক্কা 8 মিনিট পর ছাড়লো। দুজনেই হাঁপাতে থাকি। এটা কি হলো? ভালোবাসা। এখন বেশি কথা না বলে বাসার ভিতরে যাও। নুসরাত বাইক নিয়ে চলে গেল, আর যাওয়ার সময় বলে গেল, তোমার ঠোঁট দুটো হেভি মিষ্টি। আর আমি হতভাগার মতো দাঁড়িয়ে আছি। এই মেয়ে তো লজ্জা শরম কিছুই নেই, কিস করছে ভালো কথা, আবার বলে তোমার ঠোঁট মিষ্টি। বলতেছি ঠোঁট কি তোর নানান নাকি যে এইভাবে তুই কিস করবি? যাই হোক, নুসরাতের ঠোঁটগুলো খুব মিষ্টি ছিল। এইসব নিয়ে ভাবা যাবে না, আমাকে মিশনটা কমপ্লিট করতে হবে। ফ্রেশ হয়ে রান্না করে খাওয়া দাওয়া করলাম। এখন একটু ঘুমোতে হবে। ঘুম ভাঙলো রাত 8টার দিকে। একটু ফ্রেশ হয়ে প্রতিদিনের মতো আজকেও বাইরে গেলাম। হাঁটতে হাঁটতে টং দোকানের সামনে এসলাম। মামা 1 কাপ চা দিয়েন। মামা, শ্যাম্পু দিব নাকি? কথাটা শুনে দোকানদারের দিকে তাকালাম। ও মা, এই তো দেখি সেই দিনের দোকানদার মামা। এখন কি হবে? আমি বুদ্ধি পাইছি। আসলে মামা হয়েছে কি, বর্তমানে নাকি শ্যাম্পুতে ভেজাল দেয়, তাই আর খাই না। ও। যাক, তাহলে বুদ্ধিটা কাজে দিছে। মামা একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলেন। ওই যে কলেজটা আছে না, কেন? আসলে আমি শুনেছি ওখান থেকে নাকি মাঝে মধ্যে মেয়েদের খুঁজে পাওয়া যায় না। মামা, আপনি ঠিক শুনছেন। ওই কলেজে থাইকা মাইয়ারা হারাই যায়। আপনি কি কিছু জানেন নাকি এই বিষয়ে? না মামা, আমি কিছু জানি না, শুনেছি। কি শুনছেন? এই সবের পিছনে নাকি ওই এলাকার এমপির হাত আছে। আচ্ছা মামা, তাহলে আমি আসি। আচ্ছা, আবার আইসেন মামা। বাসার দিকে হেঁটে যাচ্ছি, হঠাৎ কোত্থেকে যেন মেয়ে চিৎকার আসতেছে। চিৎকারের শব্দে পিছু করতে লাগলাম। কিছু দূরে একটা মেয়েকে দুটো ছেলে অসভ্যতামি করতেছে। মেয়েটার মুখ অন্ধকারে ভালোভাবে দেখা যাচ্ছে না, ল্যাম্পপোস্টের আলোতে হালকা হালকা দেখা যাচ্ছে। কাছে গেলাম। ভাই, এখানে বিগ ফ্যাশন মার্কেট কোন দিকে? দিল তো মাথা গরম করে। দিলাম এক লাথি। দ্বিতীয় ছেলেটা যখন মারতে আসলো, গান বের করে দিলাম সব কয়টাকে ভরে। শালা আমার সাথে বেয়াদবি করে। তারপর রাফিককে ফোন করে ওদের নিয়ে যেতে বললাম। এতক্ষণে মেয়েটার দিকে আমি ভালো করে তাকাইনি, এবার তাকিয়ে তো আমি 1000 ভোল্টের শক খেলাম। ল্যাম্পপোস্টের আলো মেয়েটার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। মনের ভিতর পুরোনো ক্ষতগুলো জেগে উঠলো। অজিত আমাকে হাত ছানিয়ে দিতে থাকলো, কারণ মেয়েটার কেউই না। মেয়েটাকে দেখে আমার বুকের ভিতর দুঃখ করে উঠলো, কারণ মেয়েটার কেউ না, আমার নিজের ছোট বোন মিথিলা। মিথিলা আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে। ভাইয়া। আমার পৃথিবী যেন এক মুহূর্তের জন্য কোথায় থেমে যায়। চোখ দুটো আর বাদ মানতে চাইছে না। আজকে সে বৃষ্টি ঝরবেই। অনেক কষ্টে নিজেকে ছাড়িয়ে নিলাম। হেই পাগলি, কান্না করিস কেন? কিছু হয়নি তো? এই মিথি বোন আমার, কাঁদে না। এতদিন কোথায় ছিলে ভাইয়া? আগে বল, তুই এত রাতে এখানে কেন? কোচিং করে
বাসায় যাচ্ছিলাম, তখন ওরা আমাকে এখানে আটকায়। ও, বাবা কেমন আছে রে ছোট? কেউ ভালো নেই ভাইয়া, তুই চলে আসার পর আমরা তোকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। কোথায় চলে গেছিলে ভাইয়া? আরে বাদ দে এসব কথা। আচ্ছা ভাইয়া, তুমি এখানে কেন? এখানে একটা কাজে আসছে রে, কাজ শেষ হলে চলে যাব। চলে যাব মানে? এত দিন পর তোমাকে খুঁজে পেয়েছি, বাসায় চলো। না রে বোন, আমি আর বাড়ি যাব না। কেন যাবে না? যাকে আমি এত ভালোবাসি সেই তোর মুখ দেখাতে মানা করেছে, তাহলে আমি কিভাবে যাব বল? উনি তোকে অনেক খুঁজেছে ভাইয়া, তুই বাসায় চল ভাইয়া। না রে বোন, যাব না। আচ্ছা, তুমি কোথায় থাকো? এখানে? সামনে মার্কেটের সামনে বাসাতে থাকি। চলো, তোমার বাসায় যাব। মানে তুই এখনো বাড়িতে ফিরিসনি? বাড়িতে চিন্তা করবে তো। করবে না, আমি ফোন দিয়ে বলে দিই আমি আজকে বন্ধুর বাসায় থাকবো। আচ্ছা আয়। আচ্ছা ভাইয়া, তুমি কি করো এখন? আর্মিতে আছি। সত্যি? তাহলে তুমি ওনার স্বপ্ন পূরণ করতে পারছো? কিন্তু তাকে পাইনি। চলো না বাসায়, তাই উনি শুনে খুব খুশি হবে। মিথি, এই ব্যাপারে আমাকে জোর করিস না, ওকে? আচ্ছা, করব না। আমার একটা কথা রাখবি? কি কি কথা ভাইয়া? আমার সাথে যে তোর দেখা হয়েছে এই কথাটা তুই কাউকে বলবি না, কেমন? কেন? প্লিজ মিথি, আমার এই কথাটা রাখ। ওকে। মিথিলাকে নিয়ে চলে আসলাম আমার বাসাতে। মিথি ফ্রেশ হয়ে তোকে খেতে দিচ্ছি। কি রান্না করছো ভাইয়া? কিছু না, ডিম ভাজি করে দেবো। তোকে কিছু করতে হবে না, তুই এখানে বসে থাক। মিথিল আমাকে সোফায় বসেতে রান্নাঘরে ঢুকে গেল। আমার পাগলি বোনটা এরকমেরই, বাড়িতে থাকতে আমাকে কোনো কাজই করতে দিত না। আজকে একটু বেশি মনে পড়ছে ওনার কথা। ওনার সামনে গিয়ে বলতে ইচ্ছে করছে, দেখো তোমার স্বপ্ন আমি পূরণ করেছি, আমি আর্মি হতে পেরেছি, কিন্তু সেটা আর বলতে পারবো কিনা জানি না। তবে খুব ইচ্ছে করছে তাকে আমার মন ভরে দেখতে। এইসব নিয়ে ভাবতে ভাবতে আমার ডাক পড়লো। ভাইয়া, খেতে আয়। দাঁড়া, আসতেছি। খাবার টেবিলে বসে আমি অবাক না হয়ে পারলাম না, কারণ মিথিল আমার প্রিয় বিরিয়ানি রান্না করেছে। কে তোকে আবার বিরিয়ানি রান্না করতে কে বললো? কেউ বলে নাই। আমি বুঝি জানি না আমার ভাইয়া কি পছন্দ করে? দে তাড়াতাড়ি দে, খুব খিদা লেগেছে। কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। কিরে ভাইয়া, কান্না করতেছিস কেন? ওনার কথাটা খুব মনে পড়তেছে, উনি বিরিয়ানি খেতে খুব পছন্দ করতো। তাহলে তুমি চলো না, ওনাকে দেখে আসো। না রে, ওনাকে দেখলে আমি নিজেকে সামলাতে পারবো না। তোমাদের অভিমান একটু বেশি। খেয়ে রুমে শুয়ে পড়িস, আমি ঘুমোতে গেলাম। আচ্ছা। পরের দিন সকালে মিথিলা সকালে চলে গেছে, যেতে চাইনি, আমি জোর করে পাঠিয়ে দিয়েছি, কারণ বাড়িতে চিন্তা করতে পারে। ভার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। আজকে আর ক্ষেত সেজে যাব না, কারণটা তো আপনারা জানেনই। নুসরাতের দেওয়া একটা শার্ট আর প্যান্ট পরলাম, চুলগুলো জেল দিয়ে স্টাইল করে নিলাম, চোখে সানগ্লাস দিলাম। আজকে বাইক নিয়ে যাব। 10 মিনিট পর ভার্সিটি গেট দিয়ে ভিতরে ঢুকছি। ক্যাম্পাসের সবাই আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। অবাক হওয়ার কথা, কেননা আমার মতো একটা ক্ষেত ছেলের এত ভালো পোশাক, তার উপরে আবার দামি বাইক। আমি সেদিকে পাত্তা না দিই ক্লাসের দিকে হেঁটে যাচ্ছি। কিছুক্ষণ পর মনে হলো কেউ পেছন থেকে টেনে ধরেছে। পিছনে তাকে দেখি শাকচুনি, টুকু, নুসরাত। কি হলো, এত তাড়া কেন তোমার? কই তারা? দিনের বেলা তারা কোত্থেকে আসলো? দুষ্টুমি করা বাদ দিয়ে কাছে আসো। আচ্ছা, আপনারা আবার ভাবতেছেন আমি কাছে গেলাম কেন? আরে মেয়েরা বোঝেন না, কালকের মতো যদি একটা পাই, তাই বলার সাথে সাথে কাছে গেলাম। কিন্তু কামের কাম তো হলোই না। নুসরাতের চোখের কোণে থেকে একটু কাজল নিয়ে আমার কপালে টিকা দিল। কারো যেন নজর না লাগে। আচ্ছা, তাহলে আমি যাই। চুপচাপ ক্লাসে যাবা, কোনো মেয়ে কথা বলতে আসলে কথা বলবা না। আমি মাথা নাড়ালাম। 3 মিনিট পর, স্যার আসবো? নাবিদের কাছে বসলাম, এক একে সব ক্লাস করে বাসায় যাচ্ছিলাম, ফোনটা বেজে উঠলো। রাফি ফোন দিয়েছে। হ্যালো রাফি, বলো। আচ্ছা, আমি ঠিক সময় চলে যাব। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিকটবর্তী একটা ক্যাম্পে চলে আসলাম। ক্যাম্পের একটা রুমে প্রবেশ করলাম, করার সাথে সাথেই আলো জ্বলে উঠলো। চেয়ারের সাথে একটা লোককে বেঁধে রাখা হয়েছে। কে তুই? আমাকে এখানে বেঁধে রেখেছিস কেন? তুই জানিস না আমি কে, কার লোক? তুই কে বে? তোকে চিনতে হবে? কালকে রাতে যে মেয়েটাকে অপহরণ করতে চেয়েছিলি তাকে দিয়ে কি করতি? তোকে বলতে হবে নাকি? রাফি, ওকে একটু খেতে দাও। রাফি কারেন্ট দিয়ে লোকটাকে শক দিতে লাগলো। লোকটা শুধু চিৎকার করতেছে। আমি হাত দিয়ে ইশারা করতে থাকি, শক দেওয়া বন্ধ করে। এখন কি বলবি নাকি আরও দেওয়া লাগবে? মেয়েটাকে নিয়ে ডেভিড ভাইয়ের কাছে দিয়ে আসতাম, আর উনি কার কাছে যেন বিক্রি করে দিত। আমি এর বেশি কিছু জানি না। এখন পর্যন্ত কতগুলো মেয়েকে উঠিয়েছিস? 300টার মতো। ডেভিডের ঠিকানা বল। আমি কিছু জানি না। তাহলে তোকে বাঁচিয়ে কি করব? যা, পরপারে ঘুরে দিলাম শালাকে ওপারে পাঠিয়ে। রাফিকে বললাম লাস্টার ব্যবস্থা করতে। তারপর লোকটা দেওয়ার ঠিকানায় গেলাম। সেখানে গিয়ে তো আমি পুরো অবাক হয়ে গেলাম, কারণ এখানে পুরো একটা এলাকা তৈরি হয়ে গেছে, লোকজনের অভাব নেই, প্রায় 200-র মতো লোক। ভাবলাম এখন যদি কিছু করতে যাই তাহলে এতে বিপরীত হতে পারে, তাই রাতে আক্রমণ করার সিদ্ধান্ত নিলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
তোমার মিশন কত দূর? স্যার অনেকটা এগিয়ে গেছি স্যার। আজকে আমার কিছু সেনা লাগবে স্যার। আমি অপহরণকারীদের আস্তানায় খোঁজ পেয়েছি স্যার। কি বলো? তোমার যত সেনা লাগবে নিতে পারো, তারপরও এই মিশনটা শেষ করো। ধন্যবাদ স্যার। সেনানিবাস থেকে 31 জন সেনা মোতায়েন করা হয়েছে। সবাইকে তাদের নিজ নিজ কাজ বুঝিয়ে দিলাম। সব কিছু ঠিকঠাক করতে করতে রাত 10টা বেজে গেছে। তবে মাত্র 1 ঘন্টা পর শুরু হবে খেলা। রাত 11টা, থমথমে পরিবেশ, আর চারদিকে ছড়িয়ে আছে 31 জন সেনা। শুধু অপেক্ষা আমার নির্দেশের। আমি ভাবতেছি অ্যাটাক করব, কিন্তু হঠাৎ করে ট্রাকেরাও শুনতে পেলাম, তাই টিমকে অ্যালার্ট হতে ইশারা করলাম। দেখতে দেখতে 3টি ট্রাক ভিতরে ঢুকলো। ট্রাক থেকে 4 জন লোক নেমে আসলো। লোকগুলোর গায়ে কালো পোশাক। একটা লোক ট্রাকের দরজা খুলে দিল, আর ট্রাকের ভিতর থেকে মেয়ে নামতে শুরু করলো। প্রায় 60 জনের মতো মেয়ে। সবার বয়স কমপক্ষে 20 থেকে 21-এর মধ্যেই। লোকগুলো মেয়েগুলোকে নিয়ে একটা ক্যাম্পের ভিতরে চলে গেল। টিমকে ইশারা করে আমিও তাদের পিছু নিলাম। ভেতরে একটা লোক চেয়ারে বসে আছে। তাদের দেখে মনে হচ্ছে সবাই লিডার হবে হয়তো। ডেভিড ভাই, আজকে সবচেয়ে বেশি মেয়ে উঠানো হয়েছি। ও, তার মানে চেয়ারে বসে থাকা এই লোকটাই ডেভিড। একটু অপেক্ষা কর, তোর ব্যবস্থা করতেছি। গুড, এদেরকে কালকে ভাইয়ের কাছে পাঠিয়ে দেবো। মেয়েগুলোকে জেলে ঢুকিয়ে রাখ। এইটাই সুযোগ, কাজে লাগাতে হবে। আমি টিমকে ইশারা করে অ্যালার্ট হতে বললাম। টিম অ্যাটাক শুরু হয়ে গেল। অ্যাকশন। চারদিকে শুধু গুলির আওয়াজ। ঘটনা আকস্মিকতাভাবে হয়ে যাওয়ার কারণে কোনো প্রতিরোধ করতে পারিনি। মুহূর্তে সব কিছু শুনশান নীরবতা হয়ে গেল। আমি ক্যাম্পের ভিতরে ঢুকে ডেভিডকে খুঁজতে লাগলাম এবং পেয়ে গেলাম। শালা বেঁচে আছে, মাটিতে গড়াগড়ি খাচ্ছে। শাকিল, মেয়েগুলোকে তাদের বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করে দে। আর ওকে ক্যাম্পেইনে 3rd ডিগ্রি টর্চার দিয়ে এদের লিডারের নাম বের কর। জি স্যার। রাফি? বলতে হবে না স্যার, আমি বুঝতে পারছি। গুড। পরের দিন সকালে ভার্সিটিতে আজকে নুসরাতকে একবারও দেখেনি। কি হলো মেয়েটার? অন্য সময় তো আঠার মতো পিছনে লেগে থাকে। শরীর খারাপ করলো নাকি? 2টা ক্লাস করে ক্যাম্পাসে বসে আছি। আজকে নাবিদ আসেনি। আমি চারদিকে তাকে সেই পরিচিত মুখটা খুঁজতেছি। ওই হিরো, তুমি কি আমাকে খুঁজছো নাকি? কথাটা মনে হয় পিছন থেকে আসতেছে। আমি পিছনে তাকালাম। ও মা, এদিকে শাকচুনি, তুকো, নুসরাত। মানে আমি আপনাকে খুঁজবো কেন? আমি তো এমনি পরিবেশ দেখছিলাম। তাই? আপনি এখানে কেন? তোমার কাছে আসলাম। আমার কাছে কেন? তোমাকে নিয়ে আজকে আমি ঘুরতে যাব। হ্যাঁ, বললেই হলো নাকি? আমি যাব না। না গেলে সেই ব্যবস্থাও আছে। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? আমার আবার হাতে একটু ব্যথা করতেছে। কাউকে একটু দান করলে মনে হয় ব্যথাটা সেরে যাবে। আপনি কি দান করার জন্য আমাকে খুঁজে পান? আর কেউ কি ভার্সিটিতে নেই? না, নেই। আচ্ছা যাও, তুমি আমার সাথে ঘুরতে গেলে তোমাকে একটা উপহার দিব। যদি আমার উপহারে কোনো লোভ নেই, তা বলেন কি দিবেন? 2টা কিস দিব। কি? না, আপনার মুখে গন্ধ। কি বললি শয়তান? আমার মুখে গন্ধ? আরে আরে, রাগ করেন কেন? যা সত্যি তাই বললাম। কুত্তা, তোর ভাগ্য ভালো যে তোকে আমি কিস করতে চাইছি। তোর মতো হাজারো ছেলে আমার ঠোঁটের পাগল। তারা তো জানে না আপনার মুখে গন্ধ। কুত্তা, তোকে আজকে আমি। আর কিছু না বলে আমার হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। মনে হয় কপালে আজকে শুনে আছে। কিন্তু আজকে আমি বহুত মজা পাইছি। শাকচুনি শুধু আমার পিছনে লাগোস। এবার দেখ কেমন লাগে। রিকশায় ওঠ। না, আমি উঠবো না। রিকশায় ওঠ। নুসরাতের দমক আমি কেঁপে উঠলাম। বুঝে নেই মেয়েরা তো রাগ কোথায় থাকে। রিক্সা তার আপন গতিতে ছুটে চলেছে। নুসরাত একটা কথাও বলেনি, শুধু রাগে ফুসতেছে। এই রাগে একটু ঘি ঢেলে দেওয়া দরকার, যাতে একটু বেশি জ্বলে ওঠে। কি করা যায়? পাইছি। আপু, ও আপু। কি বললি? সরি নুসরাত, আমার না খুব জোরে পেয়েছে। কি পেয়েছে? মানে ওইটা পেয়েছে। চেপে রাখ। পারছি না তো, এখানে হয়ে যাবে কিন্তু। সমস্যা নেই, এখানেই করে ফেল। আমি তো আছি, তুই নিশ্চিন্তে করতে পারিস। থাক, লাগবে না। শয়তানি বেটি, লজ্জাশরম সব ধুয়ে খাইছে। এই বুদ্ধিটা কাজে লাগলো না। তোর চাই পান্তা ভাতে কি খাই। বুদ্ধি দে তাড়াতাড়ি ভাই। নুসরাত, অনুসরাত। বলে ফেল। বলছে কি আমাকে বাসায় যেতে হবে। কেন? আসলে হয়েছে কি, বাসাতে বউ চিন্তা করবে। এতক্ষণ হলো আমি নাই। কি, তোর বউ আছে? মিথ্যা বলার জায়গা পাস না। চুপ, একটা কথা বলবি না। আই এম ফেল। আমাকে তোমরা নিয়ে যাও, আমি আর থাকতে চাই না। আর এরকম গুন্ডিমের ঘরে ঘরে দরকার, তাহলে পুরুষ জাতি হাহাকার শুরু হয়ে যাবে। কথায় কথায় কি এত রেগে যায়? নুসরাত আমাকে একটা পার্কে নিয়ে আসলো। এই পার্কটা হসপিটালের রোডে। আমরা একটা বেঞ্চে বসলাম, কিন্তু নুসরাত এমন মুখ গোমরা করে আছে কেন? কথাও বলছে না। দেখি তুই জিজ্ঞেস করে, না পরে যদি আবার রেগে যায় না করি। নুসরাত, আপনার কি মন খারাপ? না। তাহলে আমার প্যাঁচার মতো মুখ করে বসে আছেন কেন? একটু হাসেন, হাসলে আপনাকে খুব সুন্দর লাগে। নুসরাত চুপ করে আছে, কিছু বলল না। জজ সাহেব অনেকক্ষণ পর মুখ খুললেন। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? বলেন। আমার মুখে কি আসলেই খুব গন্ধ?
ও এই কারণে মন খারাপ? মজা করে বলেছি, এই মেয়েকে তাও বোঝে না নাকি? আপনার মুখে গন্ধ হবে কেন? তাহলে তখন যে বললে? আরে আমি তো এমনি রাগানোর জন্য বলছি। কি, আমাকে রাগাতে তোমার ভালো লাগে? না, কিন্তু আপনাকে রাগিয়ে তুই ডাকতে শুনতে ভালোই লাগে। তাই? হুম। আর একটা প্রশ্ন করি, কেন নয়? তোমার পরিবারে কে কে আছে? পরিবার কথাটা শুনে মনটা খারাপ হয়ে গেল, কারণ আমার যে পরিবার থেকেও নেই। সবার থেকে আমি যে দূরে চলে গেছি। যাকে আমি সব থেকে বেশি ভালোবাসতাম সে আমাকে ভুল বুঝে দূরে সরিয়ে দিছে। অবশ্য তার কোনো দোষ নেই, সবই আমার কপালে লিখন। কি হলো বলো? ও হ্যাঁ, আমি এতিম, আমার কেউ নেই। সরি, আমি বুঝতে পারি নাই। ইটস ওকে। ওই চলো না ফুচকা খাই। আরে না, পেট খারাপ করবে। কিছু হবে না, আসো তো। আমাকে টানতে টানতে নিয়ে গেল। মেয়েরা কেন যেতে ফুচকা পছন্দ করে বুঝি না। তুমি খাবে? না না, তুমি খাও, আমি দেখি। কি হলো, তাকিয়েছো কেন? তুমি কি আমাকে তুমি করে বললে? আসলে সরি, ভুল হয়ে গেছে। সমস্যা নেই, আমার ভালো লাগছে। নুসরাত ফুচকা খাচ্ছে, আমি তাকিয়ে আছি। দেখতে একদম বাচ্চাদের মতো লাগছে, মিষ্টি বাচ্চা পরি। ইস কি সুন্দর যে লাগতেছে, বলে বোঝাতে পারবো না। নুসরাত যদি আমার বউ হতো তাহলে সারাদিন তাকিয়ে থাকতাম। ধুর, আমি সব কি ভাবছি? কোথায় আমি আর কোথায় নুসরাত, আকাশ জমিন তফাৎ। ওই কি দেখো এমন করে? পড়ি দেখি। এরে সত্যি মুখ দিয়ে বের হয়ে গেল। হুম। সরি, ভুল করে বলে ফেলছি। কি ভুল করে বলছোস? তার মানে আমি সুন্দর না? না, তা হবে কেন? আপনি দেখতে একদম পরীর মতো সুন্দর। হুম। নুসরাতের সাথে আরও কিছুক্ষণ ঘুরলাম। এখন কেমন জানি নুসরাতের সাথে ঘুরতে আমারও ভালো লাগে। বাসার সামনে এসে দেখি আমার বোনের মতো কেউ দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে দেখি এ তো আমার বোন মিথিলা। কিরে মিথি, কখন এলি আর এখানে দাঁড়িয়ে কেন? অনেকক্ষণ ধরে। তা কোথায় ছিলেন আপনি? একটু কাজ ছিল রে। ওহ, কিরে, তোর ঠোঁটে লিপস্টিক কেন রে? এই রে, আমি তো মুখ মুছতে ভুলে গেছি। যাওয়ার সময় তো নুসরাত আমাকে দিয়েছিল। ইস, কেন যেটা মুছলাম না। মিথিলা অন্যদিকে তাকাতেই টুপ করে মুখটা মুছে নিলাম। কই লিপস্টিক? একটু আগেই তো দেখলাম। আরে না, তুই ভুল দেখছিস। হতে পারে। তুই এখানে কিছু কি বলবি? না, তেমন কিছু না। কলেজ থেকে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমার সাথে কথা বলে যাই। ও ভালো করছিস। বাইরে কেন, আয় ভিতরে আয়। না, আজকে আর যাব না, বাসায় যেতে দেরি হয়ে যাবে। ও তাহলে আমি যাই। মিথিলা কিছুদেরকে আবার দৌড়ে আসলো, আমায় জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি অনেক কষ্টে মিথিলাকে চুপ করালাম। তুমি আমার সাথে চলো না ভাইয়া। না রে বোন, আমি যেতে পারবো না। ওকে, থাকো। মিথিলা চলে গেল। কতদিন হয়ে গেল বোনটার সাথে দুষ্টুমি করি না। আমার রুম গুছিয়ে দিয়ে পারিশ্রমিক হিসেবে আমার মানি ব্যাগ ফাঁকা করে না। সব কিছু হারিয়ে গেছে, শুধু ভালো চলে। ভাবতে ভাবতে পিছনে তাকালাম। পিছনে তাকে আমি তো ভূত দেখার মতো চমকে উঠলাম। এ আবার এখানে কেন? বুঝলে না তো, আমার পিছনে দাঁড়িয়ে আছে স্বয়ং নুসরাত। কিন্তু নুসরাত এখানে কেন? একটু কেনা বাসায় চলে গেল। চোখে মুখে হৃদয় পুরে ক্ষত বিক্ষত আর ছাপ। আমার সামনে এসে ঠাস ঠাস করে একটা থাপ্পড় মেরে কান্না করতে করতে চলে গেল। ঘটনা আগামাথা কিছুই বুঝতে পারছি না, সব কিছু যেন আমার মাথার উপর দিয়ে গেল। বিষয়টা আমাকে খুব ভাবাতে লাগলো। কেননা নুসরাতের কান্না করতে করতে চলে যাওয়ার ব্যাপারটা বুঝতে পারছিলাম না। এখন এসব বিষয় নিয়ে না ভাবলেও চলবে। আমার কাছে মিশনটা শেষ করা খুব জরুরি। মিশনের দিকে খেয়াল রাখতে হবে। অন্যদিকে নুসরাত বাসায় এসে রুমের ভিতর ঢুকে কান্না করতেছে। বাইরে থেকে নুসরাতের আম্মু এতক্ষণ ডাকার পরও দরজা খুলেনি। নুসরাত নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। যে মানুষটাকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি সেই কিনা আমাকে ধোঁকা দিল। তাহলে কি আমি ভুল মানুষকে ভালোবেসেছি? তাহলে কি আমার ভালোবাসা মিথ্যা হলো? নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। ফরিদ অন্য একটা মেয়ের সাথে, ছিছি। আর ভাবতে পারছে না নুসরাত। দুইটা চোখ তার ভিজে আসে। নুসরাতের মা ভাবতেছে, আমার এমন চঞ্চল একটা মেয়ে হঠাৎ করে কি হলো? কালকেও তো বেশ হাসি খুশি ছিল। সন্ধ্যার দিকে ফোনের শব্দে ঘুমিয়ে গেল। হ্যালো রাফি, বলো। বলো কি? ঠিক আছে, সামনে 23 তারিখের মন্ত্রিসভায় শয়তানটার আসল রূপ সামনে আনবো। ওকে, তুমি সব কিছু ঠিকঠাক করতে থাকো। ঘরের ইঁদুর বেড়া কাটলে যেমন বেড়া রাখা যায় না, তেমনি দেশে দায়িত্ববান কর্মকর্তা বিশ্বাসঘাতকতা করলে দেশের উন্নয়নও সম্ভব হয় না। একটা দেশের মানুষ কিভাবে পারলো দেশের সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে? স্যারকে বিষয়টা জানানো দরকার, তাই ফোন দিলাম। হ্যালো স্যার, একটা ভালো খবর আছে। কি খবর? কি বলো এসব? জি স্যার, সত্য ঘটনা। তোমাকে ফুল পাওয়ার দেওয়া হলো। শয়তানটা যেন কোনোভাবেই বাঁচতে না পারে। এরকম দেশ বিরোধীর কোনো দরকার নেই। জি স্যার, রাখছি। পরের দিন ভার্সিটিতে এসে বসে আছি। আজকে মনটা ভালো নেই, কারণ কালকে নুসরাতের কান্না করার বিষয়টা আমাকে সারা রাত ঘুমাতে দেয়নি। নুসরাতকে পুরো ভার্সিটি খুঁজেও মেলেনি। কোথায় গেল মেয়েটা? তাকে যে এক নজর দেখার জন্য মনটা আমার নিচে বেড়াচ্ছে। আজকেও নাবিদ আসেনি। এই নাবিদের আবার কি হলো? দেখি তো একবার ফোন দিই। হ্যালো নাবিদ। হ্যাঁ বল।
ভার্সিটিতে আসছিস না কেন? একটু সমস্যা হয়েছে রে। তুই কোথায়? ভার্সিটিতে। তুই ভার্সিটিতে থাক, আমি আসতেছি। ওকে, 10 মিনিট পর। কী রে, কালকে ভার্সিটি আসিসনি কেন? আবার আজকেও আসিসনি? মনটা ভালো নাই রে। কেন রে, কি হয়েছে? আপুর জানি কি হয়েছে, কালকে থেকে রুমের দরজা খুলছে না। ও, তা তোরা কিছু করিসনি? না রে, আপু খুব রাগী, কিছু বলা যায় না, তাই কিছু বলিনি। যদি উল্টাপাল্টা কিছু করে ফেলে। ভালো করেছিস, চল তোরা আপুকে দেখে আসি। দাঁড়া, তোর কাছ থেকে আমি একটা কথা লুকাইছি। কি কথা? আমার বোনের নাম নুসরাত। তো? ভার্সিটির নুসরাত আপু আমার নিজের বড় বোন। কি বলিস এগুলো? আমার বড় বোন। তাহলে এতদিন বলিসনি কেন? আপু বলতে মানা করেছিল। মানে? আপু তোকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলে, তাই আমাকে তোর সাথে বন্ধুত্ব করে তোর সব খবর নিতে বলে। ও। আপু তোকে খুব ভালোবেসে। তুই কখনো আমার বোনকে কখনো কষ্ট দিস না রে। ঠিক আছে, এবার চল তাড়াতাড়ি। তারপর নাবিদের বাসায় যাই। কলিং বেল বাজাতে একটা মধ্যবয়সী মহিলা দরজা খুলে দিল। নাবিদের কাছ থেকে জানতে পারলাম উনি নাবিদের আম্মু। আন্টির সাথে কুশল বিনিময় করলাম। নাবিদ আমাকে নুসরাতের রুমের দিকে নিয়ে চলে গেল। নুসরাতকে অনেক ডাকাডাকির পর দরজা খুলে দিল। একে চেহারার অবস্থা কি বানিয়েছে, চোখের নিচে কালো দাগ, মুখটা শুকিয়ে গেছে, মনে হয় কতদিন ভালোভাবে খায় না। নুসরাত আমাকে দেখা মাত্রই চোখগুলো লাল হয়ে গেল। বুঝলাম না তার কারণ। তুই এখানে কেন এসেছিস? আপনার সাথে একটু কথা বলতে আসছি। তুই ভাবলি কি করে তোর মতো একটা চরিত্রহীনের সাথে আমি কথা বলবো? কখনোই না। আপনি আমাকে চরিত্রহীন বলতেছেন কেন? চরিত্রহীনকে চরিত্রহীন বলবো না তো কি বলবো? আপনার কথা আব্বু। নুসরাত আমাকে পুরোটা বলতে না দিয়ে শার্টের কলা ধরে টানতে টানতে বাসার বাইরে নিয়ে ধাক্কা মেরে ফেলে দিল। কোনো দিন যদি তোর মুখ দেখাস তাহলে তোকে আমি পুলিশে দিব। আমার কথাটা শোনো। তোর মতো চরিত্রহীনের কোনো কথা শোনার সময় আমার নাই। কোনো দিন যেন তোর মুখ না দেখি। নুসরাত কান্না করতে করতে বাসার দিকে চলে গেল। মাটি থেকে অনেক কষ্টে উঠলাম। আমার চোখ দুটো কান্না করেই যাচ্ছে। বেহা মনটা, তবুও ছটফট করছে শেষবারের মতো একটিবার দেখতে। মনটা আমার একটু বেশিই বেহা। এত কিছুর পরেও বলতে পারছে না তাকে, পারছি না দাঁড়িয়ে থাকতেও। আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে চলতে শুরু করলাম। কেন আমার সাথে এমন হয়? নিয়তে কেন আমার সাথে এমন নিষ্ঠুর খেলা খেলে? কী অপরাধের সাজা তাও আমি জানি না। বাসায় সে বিছানায় শুয়ে আছি আর কষ্টের কথাগুলো ভেবে চোখে নোনা পানি চড়াচ্ছি। কাঁদতে কাঁদতে কখন ঘুমে গেছি নিজেও জানি না। আর ওদিকে নুসরাত একা একা বলছে আমি কি করে আমার ভালোবাসার মানুষের সাথে এমন করতে পারলাম, কি করে এতটা কষ্ট দিয়ে কথা বলতে পারলাম। না, এই জীবন আমি আর রাখবই না। টেবিলের উপর ফল কাটা ছুড়ে দিয়ে হাতে দিল এক টান। নুসরাতের চিৎকার শুনে নুসরাতের আম্মু দৌড়ে আসে। চিৎকার করে নাবিদকে ডাকে। নাবিদ অনেক চেষ্টা করে দরজা ভেঙে ভিতরে ঢুকে। নুসরাত ফ্লোরে পড়ে আছে, হাত থেকে বিরাম রক্ত ঝরছে। দীর্ঘ 3 ঘন্টা পরে নুসরাত এখন অনেকটা সুস্থ। বিকেলে নুসরাতকে নিয়ে যেতে পারবে, ডাক্তার বলল। আপি, কেন এমন পাগলামি করলে বলো? তোমার যদি কিছু হতো তাহলে আমরা কি নিয়ে বাঁচতাম? কি হলো, কথা বলো। কি শুরু করলি বলতো? মেয়েটাকে একটু একা থাকতে দে। ওকে। ডাক্তার কি বললো রে? কখন নিয়ে যেতে পারবো? বিকেলে নিয়ে যেতে পারবো। ও। বিকেলে নুসরাতকে নিয়ে নাবিদ আসতেছিল। তখন নুসরাতের চোখ যায় পার্কে বসে থাকা একটা মেয়ের উপর। নুসরাত তাড়াতাড়ি গাড়ি থামাতে বলে। গাড়ি থামাতেই নুসরাত দৌড়ে চলে যায় মেয়েটার কাছে। কি ক্ষতি করেছিলাম আমি তোর? তার কারণে আমার ভালোবাসাকে কেড়ে নিলি? আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছিস না তো? দাঁড়া দেখাচ্ছি। ফোন থেকে আমার ছবি দেখিয়ে বলল। তোর কয়টা লাগে হ্যাঁ? আমার ভালোবাসা কেড়ে নিয়ে এখন আর একটা ছেলের সাথে প্রেম করছিস? দেখি আপু, ছবিটা আমাকে দেখান দেখি। আরে এ তো মিথিলার ভাই। মিথিলা, তুমি কিছু বলছো না জি? হ্যাঁ, নুসরাত যে আমাকে এতক্ষণ এত কথা শোনালো, সে মেয়েটা মিথিলা, মানে আমার বোন। ফরিদ তোমার ভাই? কিন্তু ফরিদ তো বলেছিল ও এতিম। তোমার বাবা মা কোথায়? বাড়িতে। ভাইয়া বাসা থেকে অভিমান করে চলে আসছিল। প্লিজ বোন আমার, আমাকে মাফ করে দাও। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। ওকে, সমস্যা নাই। নুসরাত ভাবতে থাকে, আমি না জেনে অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি। সেদিন নুসরাত আমার কাছ থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা দেয়। অনেকদিকে মনে পড়ে আমার নাম্বারটা নেওয়া হয়নি, তাই এবার ফিরে আসে নাম্বার নেওয়ার জন্য। ফিরে এসে মিথিলাকে আমাকে জড়িয়ে ধরে থাকতে দেখে, আর পুরোটা না জেনেই আমার সাথে খারাপ ব্যবহার করে। বাকিটা তো আপনারা জানেনই। নুসরাত তাড়াতাড়ি বাসায় চলে আসে আর আমার বাসার দিকে রওনা দেয় ক্ষমা চাইবে বলে। দরকার হলে আমার পা ধরে ক্ষমা চাইবে, তাও আমাকে আর হারাতে চায় না। ঘুম ভেঙে যায় ফোনের শব্দে। তাকে দেখে রাফি ফোন দিছে। হ্যাঁ রাফি, বলো।
স্যার, আজকে শাকিলের জন্মদিন, তাই শাকিল একটা পার্টি দিছে, আপনাকে কিন্তু আসতে হবে। সরি রাফি, আমি যেতে পারবো না। স্যার, আপনি না আসলে কিন্তু আমরা কেক কাটবো না। আচ্ছা, আমি চেষ্টা করব। চেষ্টা করলে হবে না, আপনাকে আসতে হবে কিন্তু। ওকে, আমি যাব। যাওয়ার ইচ্ছে না থাকলেও যেতে হচ্ছে। এক হিসেবে ভালোই হবে, নুসরাতকে কিছু সময় বলে থাকতে পারবো। অন্যদিকে নুসরাত আমার বাসার সামনে আসে, এসে থেকে গেটে তালা দেওয়া। এটা দেখে নুসরাত ভাবতে থাকে আমি কি চলে গেলাম নাকি। নুসরাত মাটিতে বসে কান্না করতে থাকে। ফজরের আজানে ধ্বনি শুনে ঘুম ভেঙে যায়। কালকে অনেক রাতে শাকিলের জন্মদিনের পার্টি থেকে ফিরেছি, তাই একটু বেশি ঘুম হয়েছে। নামাজ পড়ে এসে কিছু খেয়ে নেই। আজকে আর কলেজে যাব না, আর কলেজে গেলেই বা কি, কাজের শেষের দিকে। যাকে দেখার জন্য কলেজে যেতাম সেই তো আর সামনে যেতে মানা করেছে। বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। চোখের সামনে নুসরাতের প্রতিচ্ছবি ফুটে উঠছে। বেহিয়া মনটা একটু বেশি ছটফট করছে। মন চাইছে তাকে একবার জড়িয়ে ধরে বলতে ভালোবাসি তোমায়, নিজের চেয়েও বেশি ভালোবাসি। কখনো বলা হয়নি কথাটা তোমাকে, কিন্তু সে তো আমার মুখটাও দেখতে চায় না। নুসরাতকে আমি ভুলে যাব নুসরাত নামে কাউকে আমি ভালোবেসেছিলাম। কিন্তু মনটা যে এক নজর দেখতে চায় না, আড়াল থেকে একটু দেখেই চলে আসবো। যেইভাবে সেই কাজ। কলেজের দিকে রওনা দিলাম, উদ্দেশ্য নুসরাতকে আড়াল থেকে একটু দেখা, যাতে করে মনটা একটু শান্তি পায়। কিন্তু নুসরাত কি আজকে কলেজে আসবে? অন্যদিকে নুসরাত কালকে আমাকে খুঁজে না পেয়ে সারা রাত কান্না করে কাটিয়েছে। সকালেতেই নুসরাত কলেজের গেটের সামনে দাঁড়িয়ে আছে। কলেজের কাছাকাছি চলে আসছি, দূর থেকে দেখা যাচ্ছে গেটের সামনে কেউ দাঁড়িয়ে আছে। একটু এগিয়ে গিয়ে দেখি, আরে এ তো নুসরাত। নুসরাতকে দেখে আমি পেছনে করে আবার বাসা থেকে হাঁটতে থাকি। নুসরাত দেখে যে আমি কলেজে আসতেছি, এতে সে খুব খুশি হয়। কিন্তু যখন থেকে আমি চলে যাচ্ছি তখন নুসরাত দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ফিরে এসো তুমি, প্লিজ ফিরে এসো। আমাকে কষ্ট দিতে ভালো লাগে তোমার। আরে আরে, কে আপনি? আর এইভাবে আমাকে জড়িয়ে ধরা মানে কি? অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। রাস্তা ছাড়ুন, আমার ক্লাসে লেট হবে। আমি চলে আসতে চাইলে নুসরাত আমার পা জড়িয়ে ধরে। প্লিজ আমাকে মাফ করে দাও। আরে আরে, কি করছেন? আমার মনে একটা চরিত্রহীনের পা ধরে আপনি ক্ষমা চাচ্ছেন কেন? প্লিজ মাফ করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি না জেনে তোমার সাথে অনেক বেশি খারাপ ব্যবহার করেছি। প্লিজ মাফ করে দাও। আপনাকে আমি আগেই ক্ষমা করে দিয়েছি, এখন রাস্তা ছাড়ুন, আমার ক্লাসে লেট হয়ে যাবে। আমি নুসরাতকে আর কিছু বলতে না দিয়েই চলে আসলাম। নুসরাত আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে আর ভাবতেছে, যে মানুষটা আমার মুখের উপরে কোনো কথা বলতো না, সেই কি আজকে এমন ব্যবহার করলো? ক্লাস করতেছি তখন পিয়ন এসে বলল আমাকে প্রিন্সিপাল স্যার থাকতে। হঠাৎ প্রিন্সিপাল স্যার কেন আমাকে ডাকবে? স্যার আসবো? হ্যাঁ আসো, এখানে বসো। আমাকে কি ডেকেছিলেন স্যার? আজকে তোমার ছুটি, আজকে আর তোমাকে ক্লাস করতে হবে না। কেন স্যার, আজকে আমার ছুটি কেন? আমি কি কোনো অন্যায় করেছি? না, তুমি কোনো দোষ করোনি, তোমাকে ছুটি দেওয়া হচ্ছে একজনের অনুরোধে। বলেন কি স্যার, আমার জন্য কেউ ছুটির অনুরোধ করেছে? হুম। ও, আমি কি তার নাম জানতে পারি? না, তার নাম বলা যাবে না। ও, কি আর করার। বাসার দিকে রওনা দিলাম। গেট দিয়ে বের হওয়ার সময় আমার সামনে নুসরাত আসলো। চোখ দুটো লাল টকটকে, মনে হয় অনেক রেগে আছে। কি হলো, পথ আটকালেন কেন? তোর আসতে এত লেট হলো কেন? তার কৈফিয়ত আপনাকে দিতে বাধ্য নেই। হ্যাঁ, আমাকেই দিতে হবে, কারণ তোর প্রতি আমার সম্পূর্ণ অধিকার আছে। কিসের অধিকারের কথা বলছেন আপনি? আপনার কোনো অধিকার আমার প্রতি নেই। দাঁড়া দেখাচ্ছি অধিকার আছে না নেই। চার ঠোঁট এক করে দিল। 5 মিনিট পর ছাড়লো। আপনার সাহস হয় কি করে আমাকে কিস করার? নুসরাত গালে হাত দিয়ে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তো ভাবছে আমি কি করে তাকে থাপ্পড় মারলাম। আমি সেদিকে পাত্তা নাইতে বাসায় চলে আসলাম। শুয়ে শুয়ে ভাবতেছি নুসরাতকে থাপ্পড় মারা আমার একদমই ঠিক হয়নি। নুসরাতের চোখের পানি দেখলে যে আমার খুব কষ্ট হয়। নুসরাতের কাছে কালকে ক্ষমা চাইতে হবে। পরদিন ভার্সিটিতে এসে ক্যাম্পাসে বসে আছি। নুসরাতকে এখনো চোখে পড়েনি। হঠাৎ কোত্থেকে যেন একটা মেয়ে আসলো। আমি কি এখানে বসতে পারি? হুম। আমার নাম মুনিরা, আপনার? হ্যাঁ। আপনি কোন ইয়ারে পড়েন? হুম। আপনি কি শুধুই ছাড়া কথা বলতে পারেন না নাকি? জি। এই যে মিস্টার, বেশি ভাব নিয়েন না। আমি একটু আসি, ওকে? আমি চলে আসলাম ক্লাসে। একে একে 2টা ক্লাস করে বাইরে বের হলাম। আজকে আর ক্লাস করতে ভালো লাগছে না, তাই বাসায় যাবো ভাবছি। হঠাৎ কোত্থেকে যেন নুসরাত আসলো। কিরে, ওই মেয়ের সাথে তোর এত কিসের কথা? আমি কার সাথে কথা বলবো না বলবো সেই কৈফিয়ত কি আপনাকে দিতে হবে নাকি? তুমি আমাকে যত খুশি কষ্ট দাও, কিন্তু অন্য কোনো মেয়ের সাথে কথা বললে আমি যে সইতে পারবো না। কেন? আমি অন্য কোনো মেয়ের সাথে কথা বললে আপনি কেন সইতে পারবেন না? তুমি কি কিছুই বুঝো না? না, আমি কিছুই বুঝি না। সরুন সামন থেকে, যেতে দিন, বাসায় যেতে হবে। এখন কোনো বাসায় যাওয়া হবে না, আজকে আমার সাথে ঘুরতে যাবা তুমি। আমার মতো চরিত্রহীন ছেলের সাথে করতে যাবেন আপনি? হাসালেন ম্যাডাম। আমাকে মাফ করে দাও প্লিজ।
আপনাকে আমি আগেই বলেছি আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই। সামন থেকে সরুন। ভালোভাবে বললাম শুনলি না? তোর সাথে খারাপ ব্যবহার করতে হবে, তাহলে তুই ঠিক হবি, তার আগে না। নুসরাত প্রতিবার যে কাজটি করে আজকেও সেই কাজই করতেছে। আমার সাথে কলা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। কি মেয়ে রে বাবা, আমার মতো অবশিশুর সাথে এরকম করতেছে। আল্লাহ সইব না রে সেবরি, সইব না। আমাকে রাস্তার সামনে নিয়ে এসে একটা রিক্সা ডাকলো, আমাকে উঠতে বললো। আমি বাধ্য ছেলের মতো উঠে পড়লাম, কারণ আবহাওয়া খারাপ, এখন কিছু বলা যাবে না। আমি কিন্তু আবার সাহসী। নুসরাত আমার দিকে বারবার চেপে আসতেছে, আমার কেমন যেন লাগছে। এমনিতে নুসরাতের শরীর থেকে কড়া একটা মাতাল করা ঘ্রাণ আসতেছে। তারপর নুসরাত আবার আমার দিকে চেপে আসতেছে। একটা অঘটন তো ঘটতেই পারে। ওই দেখ তো আমার চোখে কি পড়লো। বুঝলেন না তো? আমি নুসরাত দিকে ঘুরতেই চার ঠোঁট এক করে দিল। ছাড়ানোর চেষ্টা করছি কিন্তু পারছি না। নুসরাত আমার চুল খামচে ধরে আছে। পাক্কা গুনে গুনে 5 মিনিট পর ছাড়লো। তোমার ঠোঁট এত মিষ্টি কেন গো? আপনি আমাকে ইয়ে করলেন কেন? কি করছি আমি? এই যে একটু আগে করলেন। বুঝি না তো, ভালো করে বলো। না থাক, বুঝতে হবে না। শয়তান বেটি, তোর কোনোদিনও বিয়ে হবে না। কি বললা তুমি? কই কিছু বলি না তো। আপনি হয়তো ভুল শুনেছেন। না বললে ভালো। যাক বাবা, বেঁচে গেছি। আর একটু হলেই মার খেতাম। রিক্সায় 1 ঘন্টার মতো ঘুরলাম, তারপর কলেজে আসলাম। কলেজে এসে আরও একটা ক্লাস করলাম। ক্যাম্পাসে বসে আছি। সকালের মেয়েটা, বুনির এসে আমার পাশে বসলো। আমি দেখেও না দেখার ভান করে বসে আছি। আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলুন, কি বলবেন? আমি তোমাকে ভালোবাসি, অনেক আগেই বলতে চেয়েছি, কিন্তু তেমনভাবে সুযোগ হয়ে ওঠেনি। আমি কিছু বলার আগে ভাস পড়লো। তাকে দেখে নুসরাত দাঁড়িয়ে আছে, চোখে মুখে রাগের আভাস। মনে হয় সামনে যাকে পাবে তাকে পুড়িয়ে ভস্য করে দেবে। তোর সাহস তো কম না, তুই আমার জিনিসের উপর নজর দেস। আজকে তোর একদিন কি আমার একদিন। তুই আমার গায়ে হাত দেস, তোকে আমি মেরেই ফেলবো। এই তো বেজে গেছে মহাযুদ্ধ। এদের মধ্যে যাওয়া যাবে না। এই যুদ্ধে শহীদ হওয়ার কোনো ইচ্ছেই আমার নেই। তার মানে কেটে পড়াই ভালো। আমি আস্তে আস্তে পিছাতে থাকি। দিলাম এক দৌড়, একেবারে ক্লাসরুমে। যাক, বাঁচা গেল। এখন চুপচাপ বসে থাকি। মাথা নিচু করে বসেছিলাম, হঠাৎ মনে হলো কেউ সামনে দাঁড়িয়ে আছে। মাথা তুলে তো আমার জীবন যায় যে অবস্থা। নুসরাত আর মনিরা দাঁড়িয়ে আছে। ভাইয়া, আমার ভুল হয়ে গেছে, আজকে থেকে তুমি আমার নিজের বড় ভাই। এখন এখান থেকে তাড়াতাড়ি ভাগ, আর তোর ব্যবস্থা করতেছি। আমি তো অবাক হয়ে তাকিয়ে আছি। নুসরাত আমাকে টানতে টানতে রাস্তায় নিয়ে গেল। একটা রিক্সা ডাকলো, আর কাকে যেন ফোন করে কি বললো। রিক্সা চলতেছে আর নুসরাত বিড়বিড় করে কি যেন বলতেছে। মনে হয় ভালোই রেগে আছে। রিক্সা একটা বড় বিল্ডিংয়ের সামনে থামলো। তারপর আমাকে নিয়ে ভিতরে গেল। ও মা, এ তো দেখে কাজী অফিস। ভিতরে গিয়ে তো আমি অবাক হলাম। ভেতরে নুসরাতের আম্মু বসে আছে, সাথে দেখি নাবিদও আছে, একজন ভদ্রলোক আর কিছু ছেলে মেয়ে। মনে হয় নুসরাতের ফ্রেন্ড হবে। এরপর নুসরাত যা বললো তা শুনে তো আমি আর এই জগতেই নেই। কাজী সাহেব, বিয়ে পড়ানো শুরু করেন। আমি অবাক হয়ে আছি, এসব কি হচ্ছে? আমি তো কিছু বুঝতে পারছি না। তোমার আর আমার বিয়ে হচ্ছে, তোমাকে সারা জীবনের জন্য আমার করে নিচ্ছি। আপনার মাথা কি ঠিক আছে? কি আবল তাবল বলছেন? আমার মাথা ঠিক আছে, এখন বেশি কথা না বলে চুপচাপ বসে থাকো। আপনার মাথা ঠিক নেই, আপনি পাগল হয়ে গেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তোমার ভালোবাসা আমাকে পাগল করে দিছে। এসব পাগলামি বন্ধ করুন আপনি। বিয়ে কোনো ছেলে খেলা নয় যে যখন খুশি খেলবেন আর যখন খুশি ভেঙে দেবেন। তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি নিজেকে শেষ করে দিব। এসব কি করছেন? গলায় লেগে যাবে তো। লাগুক, তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি এই জীবন রেখে কি করব? বাবা, তুমি আমার মেয়েটাকে বাঁচাও প্লিজ। হ্যাঁ রে দোস্ত, তুই আমার বোনটাকে বাঁচা। আপুর মুখের দিকে তাকিয়ে বিয়েটা কর প্লিজ। হ্যাঁ প্লিজ ভাইয়া, আপনি নুসরাতকে বিয়ে করেন, নয়তো মেয়েটা মরে যাবে। আমার হাত ধরে কাঁদতে কাঁদতে বলল, আপনারা কেন বুঝতে পারছেন না? আমি যদি এখন নুসরাতকে বিয়ে করি তাহলে নুসরাতকে কি খাওয়াবো? আমি তো নিজেই ঠিকঠাকভাবে চলতে পারি না। সেই চিন্তা করতে হবে না, আমাদের একটা কোম্পানি আছে, সেটা না হয় তুমিই চালাবে। তা হয় না আন্টি, আমি অন্য কারো কাছ থেকে কিছু নিতে পারবো না, কিন্তু আমি বিয়ে করব। বাট 2টা শর্ত আছে। কি শর্ত বাবা? বিয়ের পর নুসরাতকে আমি সাথে নিয়ে যাব। আর কি বাবা? সেটা না হয় নুসরাতকেই বলবো। তারপর আর কি, আমার বিয়েটা হয়ে গেল। আমি যতই বাইরে বাইরে রাগ দেখাই, ভেতর থেকে কিন্তু আমি হেবি খুশি, কারণ আমার ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারলাম। আপনারা আবার বলে দেন না। নুসরাতকে নিয়ে বাসা দিকে রওনা দিলাম। নুসরাত আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে। দেখতে একদম বাচ্চাদের মতো লাগছে। মিষ্টি পরি বাচ্চা, কি নিষ্পাপ সে চেহারা। বলে বোঝাতেই পারবো না। মন চাইছে কপাল একটা ভালোবাসার পরশ রেখে দেই। এখন তো ঘুমিয়ে আছে, এই সুযোগ একটু আদর করে নেই। যেই বাবা সেই কাজ। টুপ করে দিলাম কপাল একটা ভালোবাসার পরশ। ও মা, এ তো দেখি আমার দিকে তাকিয়ে আছে। আম্মা গো, তোমার পড়ায় ধরা খাইছে, আমারে বাঁচাও।
কিছুক্ষণ তাকে থেকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। আমার পিচ্চি বরটা তো দেখি ভালোই রোমান্টিক, আমাকে ঘুমের মধ্যে একা পেয়ে আদর করতেছে। ইস, কি লজ্জা! পাবলিকের সামনে আমার মান সম্মান গেল রে। আমার অ্যাটিটিউডটাই নষ্ট হয়ে গেল। এই মেয়ে আমার সব কেড়ে নিল। কে আপনাকে আদর করেছে শুনি? কে আবার আমার পিচ্চি বরটা? হ্যাঁ, আপনাকে আমি আদর করতে যাব কেন? বেশি কথা না বলে নামুন গাড়ি থেকে। নুসরাত কিনে বাসার ভিতরে চলে গেলাম। যান, ফ্রেশ হয়ে আসুন, আমার খিদা লাগছে। আমি তো জামা কাপড় কিছু আনি নাই, চলো আমার বাসায় যাই, জামা কাপড় নিয়ে আসি। লাগবে না, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি একটু আসতেছি। তারপর বাসা থেকে বের হলাম। আমার বাসার সামনে একটা ছোট শপিং মল আছে, সেখান থেকে কিছু শাড়ি, 3 পিস, প্লাজো ইত্যাদি কিনলাম। তারপর বাসায় গেলাম। নুসরাত এখনও রুম থেকে বের হয়নি। আরও 2 মিনিট পরে বের হলো একটা তোয়ালে বেচে। আমি একবার তাকে চোখ নামিয়ে নিলাম। এগুলো কোথায় পেলে তুমি? আপনার জন্য কিনে আনলাম। তাই বলে এতগুলো আনবা? তোমার কাছে টাকা আছে যে এত কিছু আনছো? টাকার কথা বলছেন? তুমি হাসলে কেন? আমি কি কোনো হাসার কথা বলছি? না, এমনি হাসলাম। এখান থেকে একটা শাড়ি পরে নিন, আমি আপনার জন্য খাবার তৈরি করছি। না, তোমাকে কিছু করতে হবে না, আমি সব কিছু করব। ওকে, রেডি হয়ে আসুন। খাবার টেবিলে বসেছি, তখন আমার চোখ পড়লো দরজায়। আমি তো দেখে অবাক। নুসরাত একটা নীল রঙের শাড়ি পরেছে, দেখতে একদম পরীর মতো লাগছে। আমি মুগ্ধ চোখে তাকিয়ে আছি। এই যে মিস্টার, কি দেখেন? পরী দেখি। নুসরাতকে দেখে আমি একটা ঘরের মধ্যে চলে গেলাম। আমি আস্তে আস্তে নুসরাতের দিকে এগোতে লাগলাম। এখন নুসরাত আর আমার মধ্যে হাফ ইঞ্চি দূরত্ব। নুসরাতের ঠোঁটগুলো কাঁপছে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। ও ঠোঁট দুটো দখল করে নিলাম। নুসরাত আমাকে রেসপন্স দিতে লাগলো। নুসরাতকে আমি কোলে তুলে নিয়ে বিছানায় গেলাম। তখনই কলিং বেল বেজে উঠলো। তোর ক্যাডারে একটু শান্তিতে রোমান্সও করতে দিল না। আর এই সুযোগে নুসরাত আমাকে ধাক্কা দিয়ে উঠে চলে গেল। মনে হয় লজ্জা পাইছে। দরজা খুলেতে আমি পড়ে অবাক। আজকে আমার কপালে শনি আছে, ওকে না জানিয়ে বিয়ে করেছি। কি রে হনুমান, তোর দরজা খুলতে এত সময় লাগে কেন? ওই একটু ওয়াশরুমে ছিলাম। কে এসেছে গো? এই রে, এবার বাসটা ভালো করেই খাবো। আরে মিথিলা, কখন এলে তুমি? এই তো ভাবি, একটু আগে। আমি অবাক হয়ে গেলাম। আসো, ভিতরে আসো, আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি। না না, লাগবে না, বাসায় যাচ্ছিলাম তাই ভাবলাম আমার কিউট ভাবিটার সাথে একটু দেখা করে যাই। আমি তাহলে এখন যাই, আবার আসবো। ওকে? এখনই তো আসলে, একটু পর যেও। আরে না, আবার আসবো তো। ঠিক আছে। আমি এতক্ষণ ওদের বিশ্ববিখ্যাত আলাপ শুনছিলাম, মিথিলা চলে গেল। হায় রে মানুষ, আমার নিজের বোন আমার সাথে একটু কথা বললো না। কোথাকার কোন শাকচুনির সাথে এত ভাব? আর ভাবি বললো কেন? ও তো জানেই না আমি নুসরাতকে বিয়ে করেছি, ব্যাপারটা তো জানতে হচ্ছে। একটা কথা বলি। একটা কেন, হাজারটা বলো। তুমি মিথিলাকে চেনো? আরও জানলো কেমন করে আমি তোমাকে বিয়ে করেছি? আর তুমি বা জানলে কেমনে মিথিলা আমার বোন? এত জানতে হবে না তোমার, কিছু জিনিস সিক্রেট থাকাই ভালো। ও এখন তুমি এখানে চুপটি করে বসে থাকো, আমি রান্না করে আনছি। ওকে। 15 মিনিট পর। এই যে নাও তোমার পছন্দের বিরিয়ানি। তুমি জানলে কেমনে আমার পছন্দের খাবার বিরিয়ানি? এখন বেশি কথা না বলে খাও তো। 1 লোকমা বিরিয়ানি মুখে দিচ্ছি, আমার গলা দিয়ে আর নামেই না। এত লবণ কেউ দেয় নাকি? আজকে আমার পেট খারাপ করবে, এটা আমি নিশ্চিত। কেমন হয়েছে বলো? খুব সুন্দর হয়েছে। এত সুন্দর রান্না তোমাকে কে শেখাইছে? কেউ না, আমি একাই শিখেছি। তাই? খাওয়া শেষে আমি রুমে আসলাম। রুমে শুয়ে আছি, পেটে ভীষণ ব্যথা করতেছে। মনে হয় আমি আর কোনোদিন খেতেই পারবো না। জিহ্বার স্বাদ নেওয়ার শক্তি শেষ হয়ে গেছে। একটু পরে নুসরাত আসলো, এসে আমাকে জোরে ধরে কাঁদতে লাগলো। এই, তোমার আবার কি হলো? এভাবে কান্না করতেছো কেন? চুপ, কোনো কথা বলবি না। আমার কষ্ট দিতে তোর ভালো লাগে, তাই না? বলে আরো জোরে জোরে কেঁদে উঠলো। আমি আবার কখন কষ্ট দিলাম? নুসরাতের মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। নুসরাত আমাকে জোরে ধরে আছে। অনেকক্ষণ পর নুসরাত বলল, ওই তোমাকে একটা কথা বলি। বলো আমার মিষ্টি পরি। আমার না তোমার না কি? আমার আর তোমার মতো একটা ছোট বাবু চাই। বলে আমার বুকে মুখ লোকালো। তাই? তো আমাকে এখন কি করতে হবে? দাঁড়া, তোকে দেখাচ্ছি। এই কারণেই সিনিয়র আমার একটু বেশি পছন্দ। কারণ তো নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি নুসরাতকে রেসপন্স দিতে লাগলাম। নুসরাত নিজেকে আমার মাঝে বিলিয়ে দিতে চাইছে, সব ভালোবাসা দিয়ে আমাকে আগলে রাখতে চাইছে। এই ভালোবাসা নেই কোনো মানে, নেই কোনো অপরাধ, শুধু আছে বৈধতার বাঁধন। যে বাঁধন ওপর থেকেই বেঁধে দেওয়া। নুসরাতকে আমি সারা রাত নিজের মতো করে ভালোবেসেছি। ভালোবাসি তোমায় আমি, আমার মিষ্টি পরি, খুব ভালোবাসি তোমায়। সকালে মিষ্টি পাখিটাকে ঘুম ভেঙে যায়। পাগলিটা আমাকে জড়িয়ে ধরে নিঃশব্দে ঘুমিয়ে আছে। দেখতে একদম পুতুলের মতো লাগছে। চুলগুলো ঠোঁটের কাছে পড়ে আছে। মাথায় দুষ্ট বুদ্ধি আসলো, চুলগুলো দিয়ে সুরসুরি দিতে লাগলাম।
দুষ্টুমি করো না তো, ঘুমাতে দাও, সারা রাত একটু ঘুমাতে দাও নাই। আমি তোমাকে ঘুমোতে দেই না নাকি তুমি দাও না, কোনটা? তুমি ঘুমাতে দাও নাই। এত বড় মিথ্যা অপবাদ! যাও, তোমার সাথে হারি, কথা নাই। আমার পিচ্চি বরটা বুঝি রাগ করেছে? আমি চুপ করে আছি। আচ্ছা সরি বাবা, আমি তোমাকে সারা রাত ঘুমাতে দেই নাই, ওকে? আমি ভিতরে ভিতরে হাসছি। আমি চুপ হয়ে মনে মনে হাসছি। ওঠো বিছানা থেকে, গোসল করতে যাব। কি ধমক নিয়ে দিছে! আমার কলেজে পানি শুকাই গেছে রে ভাই। আমি একটু দাঁড়ালাম। নুসরাত উঠতে গিয়ে চিৎকার দিয়ে উঠলো, কি হলো তোমার? ব্যথা করতেছে। কোথায় ব্যথা করতেছে? আমি বুঝতে পারছি, আর বলা লাগবে না। তো এখন আমাকে কি করতে হবে? কুত্তা হনুমান খবিস বেটা, জানে না কি করতে হবে, আবার হাসে দেহস না। মন চাই শালারে দেই কয়টা। কি হলো, বলতেছো না কেন? কি করতে হবে তুমি জানো না? আমাকে কোলে করে ওয়াশরুমে নিয়ে যাও। নুসরাতকে কোলে তুলে নিলাম। নুসরাত আমার গলা জড়িয়ে ধরে বুকের সাথে মিশে আছে। ওয়াশরুমে নিয়ে গেলাম। এবার আমি যাই, তুমি ফ্রেশ হয়ে আমাকে ডেকো। না, তুমি এখানেই থাকবে। না, আমি থাকতে পারবো না, আমার লজ্জা করে। ওরে আমার লজ্জাবতী রে, এখন লজ্জা পেতে হবে না, এখানেই থাকো। ওকে। এই তো গুড বয়। নুসরাত গোসল করতেছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি। এই মেয়ে আমাকে পাগল করে দেবে। আমি এগিয়ে গিয়ে নুসরাতের ঠোঁট দুটো দখল করে নিলাম। একটু পরে নুসরাত আমাকে জড়িয়ে ধরে বলল, এখন না। কেন? একটু আদর করি। আমার শরীরটা একটু খারাপ, ভালো হই তারপর। কি হয়েছে তোমার দেখি? আরে গাধা, শরীরে কিছু হয় নাই। তাহলে কোথায় হয়েছে শুনি? তুমি এত খবিস কেন? যাও তো। বলে ধাক্কা মেরে ওয়াশরুম থেকে বের করে দিল। আমি আস্তে আস্তে বের হলাম। তারপর একটু বাজারে গেলাম ওষুধ আনতে। বাজার থেকে এসে দেখি নুসরাত এখনো বের হয়নি। এই একটা বিষয়ে আমি বুঝি না, মেয়েদের গোসল করতে এত লেট হয় কেন? একটু পরে নুসরাত আমাকে ডাক দিল। আমি গিয়ে নুসরাতকে কোলে তুলে নিয়ে আসলাম, আয়নার সামনে বসিয়ে দিলাম। তখন আমার ফোনটা বেজে উঠল। হ্যালো রাফি, বলো। স্যার, শয়তানটার বিরুদ্ধে সব প্রমাণ সংগ্রহ করা হয়েছে। আপনি বললে কালকে তাকে অ্যারেস্ট করতে পারি। ওকে, আগামীকাল রাতেই তাকে আমরা ধরবো। কাকে ধরবো গো? আরে আমার এক বন্ধু ট্রিট দিতে চেয়েছিল, দেয়নি, তাই আজকে সন্ধ্যায় ওকে ধরবো। ও দেখো তো আমাকে কেমন লাগতেছে। আমি এতক্ষণ ভালোভাবে নুসরাতকে খেয়াল করিনি। এখন দেখে তো আমি নিজেকে কন্ট্রোলই করতে পারছি না। এই, তোমাকে শাস্তি কে বলেছি শুনি? কেন, দেখতে খারাপ লাগছে? তা না, কিন্তু কিন্তু কি? এই সাজে তোমাকে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারছি না। তাই? হ্যাঁ গো মিষ্টি পড়ি। তাহলে আসো, আদর করো। না, আগে সুস্থ হও। ওকে। এই রে, আমি একটু ভাব নিতেছিলাম। আমি আরো ভাবছি আমাকে জোর করবে, কিন্তু এতো এক কথাতে রাজি হয়ে গেল। দূর, কপালটাই খারাপ। ওই কি ভাবো? কিছু না, তুমি শুয়ে থাকো, আমি রান্না করি। ওকে। আমি রান্না করতে চলে গেলাম। আপনারা তো ভাবছেন আমি ছেলে হয়ে রান্না পারি। আসলে ব্যাপারটা হচ্ছে আর্মিতে রান্নাও শিখতে হয়। আজকে আমি রান্না করব আমার পছন্দের খাবার বিরিয়ানি। 30 মিনিট পর, নুসরাত আসো, রান্না হয়ে গেছে। নুসরাত হাত বাড়িয়ে দিল। আমি নুসরাতকে কোলে নিয়ে খাবার টেবিলে বসে দিলাম। কি হলো, এভাবে হামেলে আছো কেন? তুমি বিরিয়ানি রান্না করতে পারো? এই নাও, খেয়ে দেখো। না, খাবো না। কেন খাবে না? খাইয়ে দিতে হবে, তাহলে খাবো। আমি নুসরাতকে খাইয়ে দিচ্ছি। নুসরাত আমার দিকে তাকিয়ে খাচ্ছে। দেখতে একদম বাচ্চাদের মতো লাগছে। খাওয়ার সময় নুসরাতের গাল দুটো ফুলে ওঠে। আমি এটা দেখে আমার হাসি আর আটকাতে পারছি না। আমি ফিক করে এসে দিই। কি হলো, হাসতেছো কেন? কিছু হয়নি, এমনিতে আসলাম, তুমি খাও। তুমিও খাও। খাওয়া দাওয়া শেষ করে নুসরাতকে ওষুধ খাইয়ে দিলাম। তারপর নুসরাতকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। আমি যেতে লাগলেই আমার হাত ধরে টান দিল। আমি নুসরাতের উপরে গিয়ে পড়লাম। কি হলো এটা? কিছু না, তুমি এখন আমার সাথে ঘুমাবে। কেন? আমি ঘুমালে কি হবে শুনি? কারণ এখন থেকে আমার পাগলটির বুকে মাথা না রাখলে যে আমার ঘুম হবে না। তাই? তাই। নুসরাত আমাকে জোরে ধরে বুকে মাথা রেখে শুয়ে আছে, আর আমি আবার পাগলিটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। মানুষের জীবনে যত প্রকার অনুভূতি আছে, সবচেয়ে বেশি উত্তম অনুভূতি হচ্ছে প্রিয় মানুষের সাথে কাটানো এই মুহূর্তগুলো। কিন্তু তাদের কাছে এই অনুভূতির কোনো দাম নেই। যারা ভালোবাসার নামে অভিনয় করে, যারা মানুষের ইমোশনালি খেলা করে, তারা জীবনে কখনো সুখী হতে পারে না, আর পারবেও না কখনো। বেইমানের কখনো ক্ষমা হয় না। এই ওঠো না, আর কত ঘুমাবে তুমি? আমি একটু বাথরুমে যাব। এই ঘুমের মধ্যে কে যেন বারবার ধাক্কা দিচ্ছে। চোখ খুলে দেখি নুসরাত। কি হয়েছে মিষ্টি পরি, এভাবে ধাক্কাচ্ছ কেন? বাথরুমে যাব, নিয়ে যাও। হায় রে কপাল, আদর করে মহাবিপদে পড়ছি, এখন তো আমার জ্বালায় মারতাছে। কি হলো, নিয়ে যাও। নুসরাতকে কোলে নিয়ে বাথরুমে গেলাম। বের হবার পর আবার নিয়ে বিছানায় আসলাম। জীবন আমার পুরো তেনা তেনা হয়ে গেল রে ভাই। নুসরাতকে বিছানায় শুয়ে দিয়ে রান্না করতে চলে গেলাম। রাতে রান্নাটা করতে হবে। রান্না করতে করতে রাত 9টা বেজে গেল। তারপরে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে পড়ি। তখন নুসরাত বলল, ওই শুলে কেন? তো আমি কি করব? আদর করতে হবে নাকি গো মিষ্টি পরি?
তোমার তো সবসময় রোমান্স করার ধান্দা, তাই না? তাহলে কি করবে এখন? ছাদে যাব, জ্যোৎস্না বিলাস করব। কি এত রাতে ছাদে? নিয়ে চলো না। ওকে। আমি নুসরাতের কোলে শুয়ে আছি। নুসরাত আমার কপালে হাত বলে দিচ্ছে। আকাশের চাঁদটাও আজকে একটু বেশি সেজেছে, তার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। কিন্তু আল্লাহ তো আমাকে তার চেয়ে বেশি সুন্দর চাঁদ দিয়েছেন, যার পানে তাকিয়ে থাকতে পারি আমি অবিরাম, জাগে না কোনো ক্লান্তি। ওই কি দেখো? চাঁদ দেখি। কিন্তু চাঁদ তো ওইদিকে, আমার মুখের দিকে না। আরে পাগলি, তুমি তো আমার অপরূপ সুন্দর জাত। তাই? হ্যাঁ গো মিষ্টি বুড়ি। তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, মন খারাপ করবে না তো? আরে না, তুমি বলো। তুমি বাসা থেকে কেন চলে আসছিলা? আমি একটু মন খারাপ করে নিলাম। বলো না প্লিজ। আমার মনটা খারাপ হয়ে গেল। আমি চুপ করে আছি। ফ্ল্যাশব্যাক, তাহলে আপনারাও শুনুন। আমি আমার বাবা মায়ের প্রথম সন্তান ছিলাম। প্রথম সন্তান হওয়ার কারণে আমি সবার আদরে ছিলাম। পরিবারের সকল সদস্যের মধ্যে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম আমার চাচুকে। আমার চাচু আমাকে খুব আদর করতো। আর চাচি ছিলাম আমি নয়নের মণি। আমার কারণে চাচি কোনো সন্তান নেয়নি, তার আমাকে নিজের সন্তানের মধ্যে ভালোবেসে বড় করেছিল। আমার চাচুর ইচ্ছে ছিল আমাকে আর্মি বানাবে। সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু একদিন আমার পুরো জীবনটাই বদলে যায়। আমি সকালে কলেজে যাচ্ছিলাম, পথের ধারে দেখতে পাই কিছু পুলিশ চাচুর সাথে গলাউচু করে কথা বলতেছে। সেটা দেখে আমার অনেক রাগ উঠে যায়। আমি রাস্তায় পড়ে থাকা বাঁশ দিয়ে পুলিশটাকে অনেক মারি। চাচু আমাকে জোর করে সেখান থেকে নিয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম ব্যাপারটা এখানে শেষ হয়ে যাবে, কিন্তু ব্যাপারটা অনেক দূর এগিয়ে যায়। পরদিন যখন আমি কলেজে যাচ্ছিলাম, তখন কিছু পুলিশ আমাকে রাস্তা থেকে ধরে নিয়ে যায় আর আমাকে মাদক কেসে ফাঁসিয়ে দেয়। চাচু অনেক টাকা দিয়ে আমাকে ছাড়িয়ে নিয়ে যায়, কিন্তু বাড়িতে কোনো মাদক ব্যবসায়ী আমার বাড়িতে থাকতে পারে না। তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। কি বলছো বইগুলো? আমি কোনো মাদক ব্যবসায়ী নই। তাহলে কি পুলিশ তোমাকে এমনি এমনি ধরে নিয়ে গেছে? হ্যাঁ আব্বু, তারা ওকে মিথ্যা কেসে ফাঁসিয়ে দিয়েছে। আর কত মিথ্যা বলবি তুই? বের হয়ে যা আমার বাসা থেকে। চাচু, আপনি অন্তত বিশ্বাস করুন, আমি মাদক ব্যবসায়ী নই। চাচু আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিল। আমি দৌড়ে গিয়ে চাচুর পা জড়িয়ে ধরলাম। চাচুর ঝাটকা দিয়ে আমাকে সরিয়ে দিল। আমি অবাক হয়ে তাকিয়ে আছি চাচুর দিকে। এই কি সেই চাচু যে কিনা আমাকে একটা আঁচড়ও লাগতে দিত না, পুরো এলাকা মাথায় তুলতো? এরপর চাচু যা বললো তা শুনে আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। সেদিন আমি অনেক খেতেছিলাম। জীবনটা আমার সেদিন পুরো বদলে গিয়েছিল। তারপর একটা কিশোর এতিম বোর্ডিংখানায় বড় হয়েছি। কিন্তু আমি যে আর্মি অফিসার সেটা নুসরাতকে বললাম না। লক্ষ্য করলাম নুসরাতের চোখে পানি। চলো, অনেক রাত হয়েছে, ঘুমোতে হবে। তারপর নুসরাতকে কোলে তুলে নিয়ে রুমে আসলাম। পরের দিন সকালে ঘুমিয়ে আছি, মুখে পানি পড়লো। মনে হয় ছাদ ফুটো হয়ে গেছে। না দেখতে হচ্ছে ব্যাপারটা, তাই চোখ খোলাম। দেখি নুসরাত তার ভেজা চুলের পানি মুখে দিচ্ছে। এরকম ড্যাব ড্যাব করে না চেয়ে থেকে উঠে ফ্রেশ হও। না, এখন রোমান্স করব বলে নুসরাতকে কাছে টেনে নিলাম। নুসরাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। নুসরাতের ঠোঁট দুটো দখল করে নিলাম। 5 মিনিট পরে ছাড়লাম। আমি উঠে যেতে চাইলেই নুসরাত আমাকে জড়িয়ে ধরে এলোমেলো চুমু খেতে থাকে। কি হলো তোমার? কিছু না, আদর খাবো। তাই? নুসরাতকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম আর হারিয়ে গেলাম ভালোবাসার রাজ্যে। বিকেলে, নুসরাত কই তুমি? কি হয়েছে গো? আমি একটু বাইরে গেলাম, কাজ আছে। ফিরবে কখন? রাত হবে। একটু তাড়াতাড়ি ফিরো, আমার একা একা ভালো লাগবে না। ওকে আমার মিষ্টি বউ। তারপর চলে গেলাম ক্যাম্পে। আজকে শয়তানটা শেষ দিন। সব কিছু ঠিক করতে করতে সন্ধ্যা হয়ে গেল। তারপর চলে গেল মন্ত্রিসভায়, যেখানে স্বয়ং এলাকার এমপি আছে। শালা অনেক জ্বালাইছে। শালার কুকুর মাছকে ফাঁস করে দেব। আমার পুরো টিম এমপিকে ঘিরে ধরলো। শুনুন আপনারা, মাননীয় এমপি মহোদয়, উনি একজন নারী পাচারকারী। তার বিরুদ্ধে সব প্রমাণ পাওয়া গেছে, তাই আমরা তাকে ধরতে এসেছি। আশা করি আপনারা আমাদের কাজে বাধা দিবেন না। কেউ সামনে এগিয়ে আসলো না। আমরা এমপিকে নিয়ে চলে আসলাম। হঠাৎ মনে হলো বুকের ভিতর দিয়ে কিছু একটা ঢুকে গেছে। আমি আর কিছু দেখতে পেলাম না। আমার চোখ দুটো অন্ধকার হয়ে আসলো। চোখের সামনে নুসরাতের প্রতিচ্ছবি বেশি উঠল। নুসরাত দরজার সামনে বসে ছটফট করতেছে, আর তার মনে একটু শান্তিও নেই। লোকটা কখন গেছে, এখনো ফিরলো না। কিছু ভালো লাগতেছে না আমার। তখনই নুসরাতের ফোনে একটা কল আসলো। কলটা ধরার পর নুসরাত জমে গেল। তার চোখের কোনায় পানি ভিড় করতেছে। নুসরাত কোনো কিছু না ভেবেই ছুটতে শুরু করলো। আমার জ্ঞান ফিরে নিজেকে একটা অদ্ভুত জায়গায় আবিষ্কার করলাম। বুকের মাঝে ভারী কিছু অনুভব করলাম। তাকে দেখি নুসরাত। নুসরাতের মাথায় হাত দিতেই জেগে উঠলো আর আমাকে পাগলের মতো চুমু খেতে লাগলো। আরে রে, কি করতেছো? নুসরাত আমাকে কিছু না বলে দৌড়ে চলে গেল। কিছুক্ষণ পর দেখলাম আবার আসলো, কিন্তু নুসরাতের সাথে সাথে দেখে তো আমি অবাক না হয়ে পারলাম না। এখন কেমন লাগছে? আব্বুকে দেখে শোয়া থেকে উঠতে চাইলাম। আমি সবার দিকে তাকে দেখলাম। এখানে আমার পরিবারের সবাই আছে। এখন আর কোনো পুরনো কথা হবে না। আমার মেয়ে একদম ঠিক কথা বলেছে। এখন কোনো পুরনো দিনের কথা বলা হবে না। ফরিদ, তুমি রেস্ট নাও। একে একে সবাই চলে গেল। আমি তখন নুসরাতকে বললাম,
আমি কিছুই বুঝতে পারছি না আমি এখানে কিভাবে, আর ওরা সব আমাকে মেনে নিল কিভাবে, আর তোমাকে বা মেনে নিল কিভাবে, আর আমার কি হয়েছিল। নুসরাতের তখনই ডাক্তারের কথা মনে পড়ে যায়। ডাক্তার বলেছিল পেশেন্টের সাথে ঘটে যাওয়া ঘটনা যেন পেশেন্টকে না বলা হয়, তাহলে পেশেন্ট ডিপ্রেশনে চলে যেতে পারে। তাই নুসরাত বলল, সব বলবো, তার আগে তুমি বলো তো, কিশোর এতিম বোর্ডিং খানায় থাকতে তাহলে আর্মি হলে কিভাবে? আমি গোপন কথা সিগারেট রাখতেই পছন্দ করি, তাই এটাও সিগারেট, তাই বলা যাবে না। তাহলে আমিও বলতে পারবো না, কারণ তোমার মতো আমাকেও হতে হবে। তাই রাফিক একটু ফোন দেই, আমার ফোনটা কোথায়? এই নাও। আমি অবাক হয়ে গেলাম। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? আমি তো অবাক হয়ে গেলাম, আজকে তো 11 তারিখ থাকার কথা, কিন্তু 13 তারিখ হলো কিভাবে? ও এই ব্যাপার। আসলে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি তোমাকে 2 দিন অজ্ঞান করে রেখেছিলাম। কি? আমি কি খুব বড় অন্যায় করেছি? আরে না গো মিষ্টি পরি, তুমি কোনো অন্যায় করনি। এখন খিদে পেয়েছে, খেতে দাও তো। নুসরাত আমাকে খাইয়ে দিচ্ছে, আর নুসরাতকে দেখতে ব্যস্ত আমি। খাওয়া দাওয়া শেষ করে নুসরাতের কোলে মাথা রেখে শুয়ে আছি, আর নুসরাত আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। 17 দিন পর আজকে আমাকে মেডেল দেওয়া হয়েছে দেশের গৌরব হিসেবে। নুসরাত আজকে খুব খুশি। আমি নুসরাতকে বললাম, নুসরাত আজকে আমি খুব খুশি, তোমার কি কিছু চাই? এই কথা বলার সাথে সাথে নুসরাত আমাকে জোরে ধরে বিছানায় ফেলে দিল, পাগলের মতো চুমু খেতে লাগলো। আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, হারিয়ে গেলাম ভালোবাসার রাজ্যে। দেখতে দেখতে 7টা বছর কেটে গেল। 7 বছর পর বাবাই, ও বাবাই, ওঠো না। হুম কি হলো, উঠো না। এই বাবাইকে একদম জ্বালাবি না। কেন? আমার বাবাইকে আমি জ্বালাবো, তাতে তোমার কি? বলেই হলো নাকি? ওইটা শুধু আমার সম্পত্তি, তুই জ্বালাবি কেন? আমি জ্বালাবো না, আমি জ্বালাবো। কি শুরু করলে তোমরা? আমাকে একটু শান্তি দিবে না? আমি আর ছুটিতে আসবোই না। কি? আমি তোকে শান্তি দেই না? মেঘা, তুই বাইরে যা, আমি তোর বাবাইকে একটু সাইজ করি। মেঘা চলে গেল, আর নুসরাত আমার দিকে এগিয়ে আসতেছে, আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। এই থামো থামো। কেন? আরে দেখো না, পাঠক পাঠিকারা সবাই দেখতেছে, আগে এদেরকে ভাগাই। এই যে পাঠক পাঠিকা ভাই বোনেরা, কাহিনী শেষ, সবাই চলে যান, আর পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করতে থাকেন। আল্লাহ হাফেজ।